ইন্টারাকশন করবি এবং মোটামুটি কোনো কোশ্চেন করলে কি মনে হচ্ছে সেইটা বলবি, কারণ এটা তো পুরো একটা নতুন কনসেপ্ট। তো তো এর জন্য মানে কি মনে হচ্ছে বা কি ভাবছিস তোরা। নতুন জিনিস নতুন ভাবে ভাবলে, এতদিন ধরে একটা ক্লাসিক্যাল মেকানিক্স একটা জিনিস পড়ে এসেছিস, জানিস কিছু, কিন্তু নতুন জিনিস কিভাবে মাথায় আসছে সেটা ইম্পর্টেন্ট। তো আমি সিলেবাসটা থেকে স্টার্ট করছি। সিলেবাসে কি কি আছে, কি কি পড়ানো হবে সেটা জানলে সিলেবাসটার সঙ্গে সাবজেক্টটার সঙ্গে ইন্টারাকশন বাড়ে, ভালোবাসা বাড়ে। তো প্রথমে যেটা আছে, এই 1 2 3 এই 3টে মডিউল আমি পড়াবো। তো আচ্ছা, ফর্মালি বলে দিই যে আমি অয়ন রাজ, আমি এখন আইআইটি কানপুর থেকে এমএসসি করছি। তো আর আমার মেনলি আমি ইন্টারেস্টেড ইন অ্যাটম ট্র্যাপিং, কোল্ড অ্যাটম সিস্টেম, এটা নিয়ে আমি কাজ করি, এক্সপেরিমেন্টাল ফিজিক্স। তো আর 4 5 এই দুটো সৈকত পড়াবে। সৈকতও আইআইটি কানপুরেই পড়ে, ও হচ্ছে হাই এনার্জির লোক। তো স্ট্রিং থিওরি, কসমোলজি এইসব নিয়েও কাজ বাজ করে। তো যেটা ফার্স্ট চ্যাপ্টার, যেটা রেডিয়েশন অ্যান্ড ইটস নেচার, এর কিছু কিছু পার্ট তোরা 12-এ পড়েছিস। তো সেইটারই আরেকটু রিগোরাস ম্যাথমেটিক্যালি ডেরিভেশন, তার আরেকটু কোয়ান্টাম মেকানিক্যাল তার ইন্টারপ্রিটেশন, সেইগুলো আমরা জানবো এখান থেকে। তো এখানে এই কোয়ান্টাম ক্লাসিক্যাল মেকানিক্স ছিল, সেইখান থেকে কিভাবে আমরা কোয়ান্টাম মেকানিক্সে শিফট করছি, কি কি এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমাদেরকে লিড করলো যে আমাদের নতুন একটা থিওরির দরকার। এই পুরনো নিউটনস ল দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারবো না। শুধু নিউটনস ল না, আর যে যে ল গুলো ছিল সেগুলো দিয়ে ডেসক্রাইব করতে পারছি না। এই যে শিফটটা, এই শিফটটাই এই ফার্স্ট মডিউলে ডেসক্রাইব করা হবে। বিভিন্ন নতুন নতুন ফেনোমেনা আমরা এখান থেকে জানবো। তো আর সেকেন্ড এবং থার্ড এই দুটোতে আমরা এই যে নতুন একটা মেকানিক্স আসলো, নিউটনস লতে আমরা ইকুয়েশন অফ মোশন আমরা জানি, থার্মোডাইনামিক্সে আমাদের ইকুয়েশন আছে। তো এইখানে আমরা যে সিস্টেম, সেই সিস্টেমগুলোকে কিভাবে ডিল করব, সেই ডিল করার যে ফর্মালিজম, সেই ফর্মালিজমটা আমরা শিখবো। যে এখানে কি করে আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো, কি করে একটা সিস্টেমকে আমরা ডেসক্রাইব করব, তার যে এনার্জি, সেই এনার্জি কি করে বের করব, সেই সমস্ত যে ফর্মালিজম। আর কি কি টুল আমাদের লাগবে, যেমন ধর আমরা যখন নিউটনস ল পড়ি তখন আমরা সেখানে একটা পজিশন আছে, মোমেন্টাম আছে। তো এইখানে তাহলে সেইগুলোর করসপন্ডিং কি থাকবে, সেইগুলোই থাকবে নাকি আমাদের নতুন কিছু নতুন ভাবে ইন্টারপ্রেট করতে হবে সেইগুলোকে। হুম আহ আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে মেনলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি। তো এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরাও এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আরো একটা যেটা আছে যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়েও সলভ করা যায়। ম্যাট্রিক্সটা আমাদের নেই, বাট এই যে নতুন নতুন ওয়ে, এই যে, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সিস্টেম, কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমগুলোকে সলভ করা, তো সেইগুলো ফর্মালিজমটা আমরা এখানে শিখবো। এবং ওয়েভ ফাংশনের কনসেপ্ট আসবে, প্রবাবিলিটি, প্রবাবিলিস্টিক ভিউ পয়েন্ট, সেইগুলো আসবে। এবং আমরা এই যেগুলো শিখবো সেইগুলোই সৈকত যে পার্টটা নেবে 4 এবং 5, সেইগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে। এবং অ্যাপ্লিকেবল হয়ে যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, তার ইন্ট্রিনসিক বিভিন্ন প্রপার্টি, যেমন এনার্জি কত, এভারেজ এনার্জি কত, তার মোমেন্টাম কত, কোন টাইমে তার পজিশনটা কত, সেই পজিশনটা কি পুরো ডিটারমিনিস্টিক কিনা, সেই সমস্ত বিভিন্ন প্রপার্টি গুলো, কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি বিভিন্ন সিস্টেমের আমরা জানবো। এবং এইখানে যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম গুলো নিয়ে আমরা ডিল করব, সেগুলো বিভিন্ন যে কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেম, সেইগুলোর বলা যায় বিল্ডিং ব্লক। বিভিন্ন টয় মডেল আমরা এখানে শিখবো। এবং তারা এগুলো নিয়ে দেখবি পরবর্তীকালে যখন 4th সেমিস্টারে বা 6th সেমিস্টারে যখন পরে কোয়ান্টাম মেকানিক্সে যে কমপ্লেক্স বিভিন্ন সিস্টেম আছে, যে হাইড্রোজেন অ্যাটম বা 2 বডি ইন্টারাকশন হচ্ছে, তো সেইগুলোর জন্য তাহলে কি করে আমরা সলভ করব। তো সেইগুলো সলভ করার জন্য আমরা কি করবো, আমরা টয় মডেল থেকে স্টার্ট করব, এবং তারপরে এই টয় মডেল থেকে কতটা শিফট করছে, আর বেশি কি আমার আমার এইখানে আমার কমপ্লেক্স সিস্টেমে বেশি কি আছে সেইটা আমরা অ্যাড করব, সেইটা পার্টারবেশন হিসেবে আমরা অ্যাড করব।
এবং আমরা সেইভাবে প্রবলেমটাকে সলভ করবো। যেন সবসময় আমাদের যে বিল্ডিং ব্লক সেইটা আমাদের জানা দরকার। বিভিন্ন টয় মডেল, আমরা অনেক সময় টয় মডেলকে ছোটভাবে দেখি, কিন্তু টয় মডেল গুলো বেসিক কি প্রপার্টি থাকা উচিত সেইগুলো কিন্তু বলে। তো টয় মডেলটা খুব ইম্পর্টেন্ট, খুব জানা। এবং আহ, এই যে পার্টটা আছে এখানে, এই পার্টটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জ্যাম, জেস্ট, টিআইফার, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে 1D ধরো দেখতে পাচ্ছি, এই যে ইনফাইনাইট রিজিড বক্স, এইটা, তারপর এই হারমোনিক অসিলেটর, গ্রাউন্ড স্টেট এনার্জি, এই সমস্ত বিভিন্ন প্রবলেম, মানে জ্যামের প্রবলেম খুললেই দেখতে হবে এই সমস্ত প্রবলেমে ভর্তি। তো এইগুলো খুব ভালো করে শেখা। এবং এখানে যে, মানে আমার তো মনে হয় যে এখানে যে প্রবলেম গুলো আছে ম্যাথমেটিক্যালি সেগুলো খুব জটিল নয়। যোগ বা যোগ গুণ বিয়োগ, এই সমস্ত কিছুই। কিন্তু এই প্রবলেমটাকে সলভ করতে গেলে যে কনসেপচুয়াল কনসেপচুয়াল আইডিয়াটা দরকার, সেইটা এখানে খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ধর যদি, মানে আমার তো রোটেশনাল মোশনের প্রবলেম করতে প্রবলেমই হয়, খুব কঠিন মনে হয়। কিন্তু এই প্রবলেম গুলো মানে ওই রকম ম্যাথমেটিক্যালি প্রবলেমেটিক নয়, কিন্তু কনসেপচুয়ালি ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা তোরা যদি ভালো করে শিখতে পারিস, যে এইখানে প্রবলেমটার প্রপার্টি গুলো কি, হুম, সেইটা যদি শিখতে পারিস তাহলে তোদের প্রবলেমটা সলভ করতে খুব ইজি হবে। প্রবলেম সলভ করে এখানে খুব, শুধু জাস্ট ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এইগুলোই, এগুলো জানলেই হয়ে যায়। তো এই হচ্ছে সিলেবাস। আর এবং এই যে এর জন্য যে বইগুলো আছে, এই ফার্স্ট পার্টটার জন্য জেডলি আর হচ্ছে ব্রানসেন জো আছেন, এই দুটো বই খুব ভালো। এই দুটো বইতে এই পার্টটা, এই রেডিয়েশন এন্ড ইটস নেচার, এইখানে ভালো করে বলা আছে। আর তারপর 2, 3, 4 এইগুলোর জন্য স্ট্যান্ডার্ড বুক গ্রিফিথের কোয়ান্টাম মেকানিক্স, এইটাই পড়বি। এবং ব্রানসেন জর্জেনটাও পড়তে পারিস, ওটাও ভালো বই। আর আহ, এই এই দুটো, এই 2, 3টে বই তোরা মেনলি ফলো করব আমরা, কিন্তু বিভিন্ন পার্ট, যেমন ধর এই এখানে যেমন আছে যে এই যে টু স্লিড এক্সপেরিমেন্ট উইথ ফোটন অ্যান্ড ইলেকট্রন, এই পার্টটার জন্য সব থেকে ভালো ডেসক্রাইব করা আছে ফেনমেল লেকচার ভলিউম 3-তে। এখান থেকেই পড়াবো এবং আমি এখান থেকে শর্ট পিডিএফ তোদের দেবো। তো বিভিন্ন পার্ট বিভিন্ন বই থেকে কোন কোন পার্টটা কোন বইতে ভালো আছে সেই রকম খুঁজে আমরা নোটসটা বানাবো, এবং তোদের সেইভাবে মেটেরিয়ালও সব শেয়ার করা হবে, কোনো প্রবলেম হবে না। তো এই বইগুলো দেখিস। এবং যারা মানে আর একটা যেটা বই সেটা হচ্ছে বার্গলে ফিজিক্স কোর্স ভলিউম 4। এই বইটায় মানে এই সমস্ত কিছু, এই বিশেষ করে এই যে হিস্ট্রিটা, এই হিস্ট্রিটার খুব ডিটেলস ভাবে বলা আছে। এবং মানে পুরো ফেনোমেনোলজিক্যালি বলা আছে, খুব ভালো। যদি, মানে এটা খুব লেন্দি, যদি কোনো মানে ফ্রি টাইম থাকে ওইটা দেখতে পারিস। আর না হলে এইটার জন্য জেডলির বইটা খুব ভালো, এই যে হিস্ট্রি ডেভেলপমেন্টটা। আর যা যা লাগবে তখন বলে দেওয়া হবে। ঠিক আছে? কারোর কোনো সিলেবাস নিয়ে কোনো কোশ্চেন বা আর কিছু? না। আর টাইমলি প্রবলেম সেট দেওয়া হবে, এবং আশা করবো তোরা ঠিকঠাক টাইমে ওটা সলভ করবি এবং সাবমিট করবি। সলভ করাটা খুব কঠিন নয়, হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এবারে আসি যে তোরা একটা এক্সাম্পল বল যেটা আমাদের মোটামুটি ডেইলি লাইফে ইউজ করি এবং যেখানে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করা হয়। কোনো একটা অবজেক্ট যেটার কোনো না কোনো স্টেজে কোয়ান্টাম মেকানিক্স ইউজ হয়। একটা হয়ে মনে পড়ছে না, একটাও কোনো অবজেক্ট?
সাব অ্যাটমিক পার্টিকেলের কথা মনে পড়ছে, কিন্তু সে তো ডেইলি লাইফে ইউজের মতো হচ্ছে না, না? হুম, ডেলি লাইফে। হুম হুম ডেলি লাইফেও যে জিনিসপত্র ইউজ করা হয়, সেইগুলো মানে অবশ্যই সবকিছুকে কোয়ান্টাম মেকানিক্স, ধর আমার কাছে যে এখন বোতলটা আছে, তো সেই বোতলে যে পার্টিকেল গুলো সেগুলো তো অবশ্যই কোয়ান্টাম মেকানিক্স ফলো করছে, সেটা অবশ্যই। তো তোরা এখন যে ডিভাইসটা দিয়ে, এলইডি হতে পারে, ফোনও বলা যাবে। মোবাইলেতে হ্যাঁ মোবাইলেতে হ্যাঁ ব্যবহার হয় তো। হ্যাঁ এলইডি হতে পারে। এলইডি। এফেক্ট। এলইডিটা অবশ্যই সেখান থেকে যেটা বেরোচ্ছে সেটা অবশ্যই কোয়ান্টাম মেকানিক্যাল একটা পার্টিকেল, লাইট যেটা বেরোচ্ছে সেটা অবশ্যই ঠিকই, কিন্তু যদি আমি ওটা রিভার্স যেটা বলি, ধর ক্রিকেট গ্রাউন্ড খেলার আগে যে আমাদের যে ফটোমিটার গুলো ইউজ হয়, সেটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল ডিভাইস। বা এই আমরা যে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, যা মোবাইল যেগুলো ইউজ করছিস, সেগুলো উম, সেগুলো কোয়ান্টাম মেকানিক্যাল বিভিন্ন প্রপার্টি, মসফেট যেগুলো ইউজ হচ্ছে সেগুলো বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি, বা ওগুলো তৈরি করার সময় যে সেমিকন্ডাক্টর চিপ গুলো যখন তৈরি করা হয়, তখন যে এক্সআরডি বা বিভিন্ন যে প্রসেস গুলো ইউজ করা হয়, সেগুলো কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনন দিয়ে সেইগুলো তৈরি করা, নাহলে অত মাইক্রো লেভেলের চিপ তৈরি করা কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি ছাড়া ওগুলো তৈরি করা যাবে না। মানে মোবাইলের ক্ষেত্রে যে ট্রানজিস্টারের মতো যে ব্যাপারটা, ওইটার জন্য বোধহয় ইউজ করা হ্যাঁ হয় হ্যাঁ না? বা এই যে মানে ধর এত 6 কোর, 6 কোর তখন একটা প্রসেসর ইউজ হচ্ছে, তৈরি করছি, তো সেইগুলো তৈরি করার জন্য যে এক্সআরডি, এক্স রে ডিফ্রাকশন, যে বিভিন্ন মেথড বা আরো অন্য যেগুলো ইচিং, এই সমস্ত যেগুলো ইউজ করা হয় প্রসেস, তো সেগুলো কোয়ান্টাম মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে এগুলো তৈরি করা হয়। উম, আচ্ছা, তো এবারে আসি তো তোরা কখন ফার্স্ট কোয়ান্টাম মেকানিক্স বা এইরকম এই ক্লাসিক্যাল মেকানিক্স ছাড়াও অন্য কিছু একটা আছে, তো সেইটা তোরা কখন এনকাউন্টার করলি, মানে কখন ওটা জানলি বা কোন কনটেক্সটে সেটা জেনেছিস তোরা? যখন জানতে পারলাম যে রাদারফোর্ডের তত্ত্বটা ভুল। আচ্ছা, রাদারফোর্ডে কি ছিল? রাদারফোর্ডের যেটা ফর্মুলেশনে ছিল, যে সেকেন্ড যেটা বলা ছিল, যে যে স্পেকট্রামটা পাওয়া যাচ্ছে ওটা কন্টিনিউয়াস হচ্ছে ইন টার্মস অফ রাদারফোর্ডের যদি বেসিক থিওরিতে এলে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে ইলেকট্রন যখন এনার্জি ছাড়ে সেক্ষেত্রে একটা ডিসক্রিট স্পেকট্রাম হয়। তার মানে সেখান থেকে এনার্জির যে একটা কোয়ান্টাইজ নেচার সেটা বিষয়ে একটা ধারণা করা গেল, যেটা নিলস বোর বললো যে কক্ষপথ গুলো মানে অরবিট গুলো কোয়ান্টাইজ নেচারে থাকে, যেগুলোকে ভিটো কে এল এম এন দিয়ে ডিনোট করা হলো, মানে এন দিয়ে ডিনোট করা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেখান থেকে একটা ধারণা করা যায়। আচ্ছা আচ্ছা, আর অন্যরা কি বলবি? হ্যাঁ, ওই কেমিস্ট্রি পড়তে গিয়ে ওই জায়গাটাতেই তখন জেনেছিলাম যে ওরকম কিছু একটা প্যাকেট অফ এনার্জি, প্যাকেট প্যাকেট করে এনার্জিটা বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, আর অন্যরা? শুনেছিলাম, আর আরেকটা জায়গায় পেয়েছিলাম সেটা বলছি, মানে একটা পেয়েছিলাম সেই বলেছিল যে কোনো একটা বস্তু বা কোনো একটা মানে ইউনিভার্সে বলছি যদি সেটা লাইটের স্পিডের ইকুইভ্যালেন্ট স্পিডে চলে, তখন সেক্ষেত্রে নাকি নিউটনস ল ভ্যালিড নয়, তখন আইনস্টাইনের ওই ইকুয়াল টু এমসি স্কয়ার সব ফর্মুলেশন গুলো আসে। মানে মাসটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, এসব জিনিসগুলো চলে আসে। হ্যাঁ কিন্তু সেটা তো কোয়ান্টাম মেকানিক্স না, সেটা তো রিলেটিভিটি। ওটা রিলেটিভিটি হলো। হ্যাঁ। কোয়ান্টামে হলে তাহলে ওই ইলেকট্রনের ওইখানটাই রাদারফোর্ডের যে আচ্ছা, আর হ্যাঁ, আর একজন কে কি বলছিলি? আলাদা করে কিছু শুনিনি, শুনেছিলাম 11-12 পড়তে গিয়ে, তারপর কিছু পড়তে গেলে চাই। আচ্ছা, হ্যাঁ, তো মানে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমাদের মোটামুটি মানে আমার কোয়ান্টাম মেকানিক্স আসার আগে যেগুলো ছিল ইন হ্যান্ড, আমাদের যেগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রপার্টিকে এক্সপ্লেন করতাম, বিভিন্ন ফেনোমেনাকে, একটা হচ্ছে যে নিউটনস ল, যে বিভিন্ন ম্যাসিভ অবজেক্ট সেইটা কিভাবে তার ইকুয়েশন অফ মোশন কি হবে, তার মোশন যে ডেসক্রাইব করার জন্য নিউটনস ল ইজ এনাফ ছিল আমাদের তখন পর্যন্ত। নিউটনস ল দিয়ে আমরা সবকিছু করতে পারতাম। আর বিভিন্ন চার্জ পার্টিকেলের জন্য আমরা ইউজ করতাম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক 4টে ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং সেগুলো দিয়ে বেশ ভালো মতন ওয়েভ ফেনোমেনা
ডাবল স্লিজ এক্সপেরিমেন্ট, এগুলো সবকিছু আমরা এক্সপ্লেন করতে পারছি। এবং বিভিন্ন থার্মোডাইনামিক্যাল যে সিস্টেম, যে একটা একটা চেম্বারের মধ্যে যদি আমার কোনো থাকে, গ্যাস থাকে, তাহলে আমি যদি সেটাকে কম্প্রেস করি বা এক্সপান্ড করি, তাহলে তার সিস্টেমটার ফাইনাল এনার্জি কি হবে, ইন্টারনাল এনার্জি কত হবে, সেগুলো আমরা সবকিছু থার্মোডাইনামিক্স দিয়ে ডেসক্রাইব করতে পারতাম। তো এবার বল যে নিউটনস ল, এতদিন তো নিউটনস ল দিয়ে অনেক প্রবলেম সলভ করেছি, তো নিউটনস ল বা ক্লাসিক্যাল মেকানিক্সে যখন আমরা নিউটনস লটা ইউজ করছি, তখন কোন কন্ডিশনে আমরা ইউজ করছি? আমরা কি মানে আমাদের যে সিস্টেমগুলোতে অ্যাপ্লাই করতাম, সেই সিস্টেমগুলো একটা কমন ক্যারেক্টারিস্টিক্স কি ছিল বা কমন ফিচার কি ছিল সেই সিস্টেমগুলোর? আমরা একটা বল থ্রো করলাম, একটা প্রজেক্টাইল মোশন, বা বাস যাচ্ছে, এই যে সিস্টেমগুলো, এদের একটা কমন ফিচার কি 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 আছে বলে তোদের মনে হয়? সব বড় জিনিস, মানে চোখে দেখতে পাই এরকম বড় বড় ব্যাপার স্যাপার। আচ্ছা, আহ, বড়, মাইনাস 50। আচ্ছা এক এক করে বল, আসছে। এই যে বড় ছোট, এটা কিন্তু সবকিছু রিলেটিভ। হুম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ম্যাসিভ অবজেক্ট। আচ্ছা, তারপর 10⁻⁻15 মিটারের বেশি ডিস্টেন্সে সমস্ত কিছু থাকতো, মানে ফার্মি ডিস্টেন্সে বেশি। আচ্ছা, না তখন তো ফার্মি ডিস্টেন্সটাই আসেনি। না আসেনি, মানে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই এখানে, যে আচ্ছা, মানে বিরোধে যে যেটা বলছি অ্যাট্রাকটিভ ফোর্সটা। হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা আমি এটা লিখছি যে লেন্থ স্কেল, যে কোনো একটা সিস্টেমের লেন্থ স্কেলটা কত? লেন্থ স্কেল, লেন্থ স্কেল, এটা একটা বেশ ভালো পানি, লেন্থ স্কেল। তো 10⁻⁻15 না আরো অনেক অনেক বেশি হবে, অনেকটা বেশি থেকে স্টার্ট হবে। তো আমি ধর ক্লাসিক্যাল মেকানিজম, আমরা ডেইলি লাইফে যেগুলো নিয়ে ডিল করি, অমনি ধর আমি বললাম যে মিলিমিটার থেকে ফিউ কিলোমিটার বা সামথিং এরকম, আমি এরকম ভাবে বললাম যে তার সেই লেন্থ স্কেলটা হচ্ছে মিলিমিটার থেকে কিলোমিটার, এবং লাইট ইয়ার অনেক অনেক বেশি। আর কি ফেনোমেনা আছে তাদের মধ্যে কমন? মানে স্পিডটা কম, মানে স্পিড বলবো না, ভেলোসিটিটা কম, ভেলোসিটিতে কাজ হচ্ছে এরকম। আবার আমি এটা জিজ্ঞাসা করবো, উইথ রেসপেক্ট টু হুইচ ভেলোসিটি? আলোর গতিবেগ। লাইটের ভেলোসিটি। কম মানে কতটা কম অন্তত, মানে লাইট কতটা কম, রাফলি একটা আইডিয়া জাস্ট জিজ্ঞাসা করছি। তো বোধহয় 0.1 ইন্টু যেটা হয় লাইটের স্পিড, সেটা থেকে কম হতে হয়। আচ্ছা, তুই বলছিস যে ভিটা লেস দেন 0.1 সি, তাই তো? তো এর থেকেও এটা আরো পড়েছিলাম আরো অনেক অনেক। আচ্ছা, হ্যাঁ, লাইটের স্পিড কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দাম যদি 0.1 হয় তাহলে 10⁻⁷। তো সেই স্পিড অনেক অনেক স্পিড ওটা। হুম, তো কিন্তু ইলেকট্রনিক স্পিডেরই কাছাকাছি মোটামুটি হয়ে গেল, এর থেকেও কি? কম হবে। না, ইলেকট্রনের আমি সেটা আসছি, যে ইলেকট্রনের স্পিড যখন ধর একটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটমের মধ্যে আছে, সেটা আমি আসছি। তো এর 0.1 না আরো অনেকটা কম হতে হবে। মোটামুটি ধর অন্তত 10⁻⁻4 অর্ডারের কম হতে হবে। তাই আমি বলছি অনেকটাই কম, অনেক অনেকটা কম, সিট থেকে অনেক অনেকটা কম। এইটা একটা ভালো, এটা ভেলোসিটি স্কেল হলো। আর কোনো যেহেতু আচ্ছা, তোদের গলার সঙ্গে নামটা এখন মনে হয়নি, যে এক্ষুনি লাস্ট যে রেসপন্স করলি ওই মনে হয় বলছিলি যে রিলেটিভিটি। তো রিলেটিভিটিতে আর একটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফ্রেম। এই ক্লাসিক্যাল হ্যাঁ, এটা ইনার্শিয়াল ফ্রেমে কাজ করে। হ্যাঁ, এখানে আমরা ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে সবকিছু দেখি। ইনার্সিয়াল ফ্রেমটা কি, কোনটা ইনার্সিয়াল ফ্রেম আর কোনটা নন ইনার্সিয়াল ফ্রেম?
যে ফ্রেম যখন স্ট্যাটিকই থাকবে, আর যখন চলতে থাকবে তখন সেটা সরলরেখা বরাবর স্ট্রেট লাইন বরাবর সেম ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, সেটাকে ইনার্সিয়াল ফ্রেম। আচ্ছা মানে ফ্রেম যাই অফ হোক, রেফারেন্সটা আচ্ছা ফ্রেম অফ রেফারেন্স যদি ভিটা 0 হয় বা এটা zero। কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট আর বা constant। বা যে কোনো একটা ডিরেকশনে ভি, ধর আমি জেড বললাম, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায় তাহলে সেটাকে আমরা ইনার্সিয়াল ফ্রেম বলবো। আর যদি সেটা অ্যাক্সেলারেটেড শুরু করে তাহলে সেটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে যাবে। তো সেখানে আমরা এই নিউটনস লটা ডিরেক্টলি ইউজ করতে পারবো না। তো এবার বল যে এই যে নিউটনস লটা তাহলে এইগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই দ্য নিউটনস ল। এবার তাহলে এগুলো যদি কোনো একটা অবজেক্ট যদি ফুলফিল করছে তাহলে নিউটনস লটা আমি কি লিখবো? হোয়াট ইজ দ্য নিউটনস ল? তাহলে কি হবে? এমনিও বলতে পারিস, বা যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মেও বলতে পারিস। ধর আমার কাছে একটা বল আছে তার এম হচ্ছে তার মাস। এবার বল। হ্যাঁ, সেটা যদি অ্যাক্সিলারেট করে তাহলে এফ সমান এম এ বা এফ সমান ডিপি ডিটি, মানে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, সেটা দিয়ে বলা যেতে পারে। হ্যাঁ, ভালো করে বল। রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম হ্যাঁ, সেটা হবে ফোর্স ইকুয়াল টু ফোর্স। যে কোন একটা পার্টিকেল বা কোন একটা যে অবজেক্টের আমরা মোশন জানতে চাইছি তার রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, সেইটা ইকুয়াল টু হবে সেই অবজেক্টটার ওপর যতগুলো ফোর্স অ্যাপ্লাই করছে সেই সমস্ত ফোর্সের ভেক্টর সাম। ভেক্টর সামের ইকুয়াল। হ্যাঁ, ডেল পি ডেল টি সেইটা ইজ ইকাল টু সামেশন অফ এফ আই। যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সমস্ত ফোর্সের সাম হবে, অবশ্যই ভেক্টর সাম, যেহেতু পিটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা এবারে বল, যখন আমরা আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি একটু ভেঙে লিখছি যে ডি টু এক্স ডি টি স্কোয়ার ইজ ইকাল টু, আমি এই এফটাকে জাস্ট একটা সিঙ্গেল এফ দিয়ে লিখছি যে এটা টোটাল ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে সরি, তো এই যে এটা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা সলভ করার জন্য আমাকে আমার কটা কন্ডিশন দরকার? ইনিশিয়াল কন্ডিশন দুটো। তো এখানে মানে মেনলি কি কি মানে নেওয়া হয় ইনিশিয়াল কন্ডিশন? at t equal to 0 x equal to 0। না না, আচ্ছা এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই এক্সটা ফাংশন অফ টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটাই আমাদের মেন গোল বের করা। তো আমরা এবার ইনিশিয়াল কন্ডিশনটা কি নেই বল, এবার ইনিশিয়াল কন্ডিশন কি নেই? at t equal to 0 তার ইনিশিয়াল কোনো পজিশন থাকবে, কখনো 0ই ধরা হয়, x সমান 0 ধরা হয়। আচ্ছা, তো মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা এক্স টি ইজ ইকাল টু 0 তে কত সেইটা আমরা একটা দেখি, সেটা আমরা দেখি। হ্যাঁ সেইটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে। আর ভেলোসিটিটা দেখি। হ্যাঁ ভেলোসিটি, তো আমি এখানে ভেলোসিটি না বলে আমি যে বলবো মোমেন্টাম, যে টি ইজ ইকাল টু 0 তে মোমেন্টামটা কত। এই দুটো যদি আমাদের দেওয়া থাকে তাহলে এই যে এক্স ফাংশন অফ টি, তার পজিশন ফাংশন অফ টি এর রেসপেক্টে তার পজিশনটা কি হবে সেইটা আমরা এই মানে ফিউচারের যে কোনো টাইমে আমরা বলে দিতে পারবো। তো এই দুটো কন্ডিশন আমাদের লাগবে। তো এইভাবে আমরা নিউটনস ল অফ মোশনটাকে সলভ করি। তো এবারে আমি আসছি যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। সেই আমি আগেই বললাম যে এইখানে আমরা যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের উপর অ্যাপ্লাই করব, তাহলে সেই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমগুলোর ফিচার কি হবে? তো বল কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি বা মেকানিক্যাল সিস্টেমের ফিচার গুলো কি হতে পারে? সাবঅ্যাটমিক পার্টিকেল হবে, যার ওয়েভ আর পার্টিকেল দুটোই ডুয়েল নেচার থাকবে। ডুয়েল নেচার কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্যাল যে সমস্ত অবজেক্ট, আমি তুই, হ্যাঁ আমাদের ফোন সবকিছু,
ঘর বাড়ি সবকিছুরই ওয়েভ নেচার আছে। কিন্তু সবকিছু সেটা অনেক কম, অনেক কম। অনেক কম নয়, এবার কিটা কম? ওয়েভের ইন্টেন্সিটি, অ্যামপ্লিটিউড। সেটা হয়তো হতে পারে, কিন্তু অ্যামপ্লিটিউড দিয়ে এখানে বলা হয় না জিনিসটা। ওয়েভলেন্থ দিয়ে বলে। হ্যাঁ, ওয়েভলেন্থ দিয়ে বলে, ওয়েভলেন্থটা কম। আচ্ছা আচ্ছা, তোর এবার একটা কথা বল, ধর ল্যামডা 1 আর ল্যামডা 2। তো এবার বল কোনটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল আর কোনটা ক্লাসিক্যাল পার্টিকেল, মানে কোন কোন ওয়েভলেন্থটা কোন পার্টিকেলের ওয়েভলেন্থ হবে, কোনটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের ওয়েভলেন্থ হবে, কোনটা ক্লাসিক্যাল মেকানিক্স এর ওয়েভলেন্থ হবে। ল্যামডা 1টা কোন ল্যামডা পার্টিকেলের হবে? টুটা ক্লাসিক্যাল। ল্যামডা ওয়ানটা ক্লাসিক্যাল হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে ওটার ম্যাগনিটিউডটা কি হবে তার উপর। সে তো অবশ্যই পুরো মানে মানে রাফলি বলতে গেলে, হ্যাঁ রাফলি ধর একটা বল আমি শুনলাম, তো সেইটার ওয়েভলেন্থ আর যে ইলেকট্রনটা হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটে ঘুরছে তার ওয়েভলেন্থ, এই দুটো ওয়েভলেন্থ যদি আমি কম্পেয়ার করি তাহলে কোনটা হবে, কোনটা বলের যার ওয়েভলেন্থ বেশি সেটা বোধহয় কোয়ান্টাম মেকানিক্সে আগে পড়বে। আচ্ছা, না, সেটা আর ক্লাসিক্যাল। lambda মনে ক্লাসিক্যালে ছোট হয়। কেন বলছিস যেটা ছোট হবে সেইটা হয়তো ইলেকট্রন আর যেটা বড় সেইটা হচ্ছে বল? কেননা প্ল্যাঙ্কের ফর্মুলাতে এনার্জিতে এইচ বাই ল্যামডা লেখা আছে, ল্যামডা কমলে তো এনার্জিটা বেশি হওয়ার কথা। হ্যাঁ, তো হ্যাঁ মানে তোরা আগে ভুল বলছিলি, তাই জন্য আমি এটা করলাম যে যার ল্যামডাটা ছোট তার তো এনার্জিটা বেশি হবে। হ্যাঁ, তো এনার্জিটা বেশি হবে প্ল্যাঙ্কের ফর্মুলা অনুযায়ী। হ্যাঁ, তো তো যে ক্লাসিক্যাল পার্টিকেল আমার সমস্ত কিছু, আমরা এই যে ধর আর্থ যে মুভ করছে, এর একটা ভেলোসিটি আছে, তো এর করসপন্ডিং একটা ওয়েভ আছে, কিন্তু সেই ওয়েভলেন্থটা অনেক বড়। তো সেই ওয়েভলেন্থটা এতটা বড় যে মানে ধর একটা এই পৃথিবীর সামনে যদি আমি একটা বল রাখি, তাহলে সেই ওয়েভলেন্থটা এতটাই বড় যে এই বলের সঙ্গে কোনো ইন্টারাক্টই করবে না। তো তাই জন্য এই ফেনোমেননটাকে বা এই ইন্টারাকশনটাকে আমরা আর কোয়ান্টাম মেকানিক্যাল যে ওয়েভের ইন্টারাকশন সেইটা দিয়ে আমরা ডেসক্রাইব করবো না। তো তোরা তো বললি ছোট বড়, কিন্তু আমি আবার জানতে চাই যে লেন্থ স্কেলটা কত এখানে? অ্যাংস্ট্রম 10⁻⁻10 মিটার। 10 মিটার, 10 সেন্টিমিটার, 10⁻⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম। হ্যাঁ তা 1 অ্যাংস্ট্রম কত হয়? 10⁻⁻10 মিটারই তো হয়, ন্যানোমিটার 10⁻⁹ মিটার। আচ্ছা আচ্ছা, এইখানে যে লেন্থ স্কেল সেইটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে। তো আর আর কি প্রপার্টি আছে এখানে? আচ্ছা, ইলেকট্রনের সাইজ কত, মানে আচ্ছা এটা বল অ্যাংস্ট্রম সাইজের কি কি হয়? লাইট ওয়েভলেন্থ, লাইটের ওয়েভলেন্থ, লাইট কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ হতে পারে, এক্স ইউভি রে এরকম। কোনো একটা ওয়েভলেন্থ বল কত, ভিজিবল লাইটেরই বল কত হয়? ভিজিবল লাইটের 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে। আচ্ছা, আর একটু ছোট কোনো কিছু, মানে অ্যাংস্ট্রম মানে ফিউ অ্যাংস্ট্রম, 10, 12 এরকম টাইপের অ্যাংস্ট্রম অর্ডার বা আরো ছোট অর্ডারের কি আছে? গামারে আছে। গামারে, হ্যাঁ গামারে আমি তাই ভাবছিলাম। আমি ঠিক আছে, সব ঠিক আছে, আমি জানতে কোনো একটা পার্টিকেল যার সাইজ ওই রকম অর্ডারের। নিউক্লিয়াসের সাইজ কত? নিউক্লিয়াসের রেডিয়াসের সাইজ কত? 10⁻⁻15 মনে পড়ছে না।
ইলেকট্রনের সাইজ কত? তার থেকে ছোট হওয়ার কথা মনে নেই। কার থেকে ছোট হবে, নিউক্লিয়াসের থেকে নাকি? -18 অর্ডারে বোধ হয়। নিউক্লিয়াসের থেকে ছোট হবে। নিউক্লিয়াসের থেকে ছোট? নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে। তো এটা অন্তত মোটামুটি এইটা ধরতে পারি যে ধর প্রোটন আর ইলেকট্রন তাদের সাইজটা মোটামুটি সেম। হ্যাঁ, তো ইলেকট্রনের বোধহয় 10⁻18 এরকম কোন অর্ডারে হবে। তো এই যে সাইজটা মানে প্রপার সাইজ কত হবে সেইটা আসলে আমরা বলতে পারবো কিনা সেইটা আমরা দেখবো পরবর্তীকালে। আচ্ছা, আমি এখানে ভেলোসিটিটা মোটামুটি কেমন অর্ডারের হয়? হ্যাঁ বল যে মানে একটা হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে ঘুরছে তার ভেলোসিটি কত? 10⁶ অর্ডারে হয়, মানে 10 মিটার to the- পার সেকেন্ড। আচ্ছা, ভেলোসিটি v1 10⁶ মিটার পার সেকেন্ড। যদি আমি বলি যে মানে সি এর রেসপেক্টে বল, সি এর সঙ্গে খুব একটা ভালো রিলেশন আছে। আচ্ছা, ফার্স্ট অরবিটে যে ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা হচ্ছে c/137। এবং এই যে হ্যাঁ পড়েছিলাম, ভুলে গেছিলাম, ইস। হ্যাঁ হুম, তো মোটামুটি ধর এইটাকে তুই যদি 100 অর্ডারের ধরিস 10 মানে 10 স্কোয়ার, তাহলে আর এটা তো 10⁸ আর 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিকই আছে। তো আচ্ছা এইখান থেকে আমি আচ্ছা আর একটা জিনিস অন্তত তোরা এইটা বুঝতে পারছিস যে এবার থেকে মোটামুটি কোনো একটা লেন্থ স্কেল এবং ভেলোসিটি স্কেল, সেই স্কেলটা বলতে গেলে কোনো কিছু একটা রেসপেক্টে বলতে হবে। ভেলোসিটির জন্য সেটা খুব ভালো একটা রেফারেন্স হচ্ছে লাইটের স্পিড, আর কোয়ান্টাম বিভিন্ন পার্টিকেল বা এই লেন্থ স্কেলটা বলার জন্য অ্যাংস্ট্রম দিয়ে বলাটা ভালো হবে। বা নিউক্লিয়াস রেডিয়াস যেহেতু ফেমটোমিটার, তো ফেমটোমিটার অর্ডারের এইভাবে বলবি এবার থেকে। আর এনার্জির জন্য যেটা বলবি, এতদিন জুল ইউজ করেছিস, এবার থেকে বিভিন্ন যে প্রবলেম হবে সেগুলো ইলেকট্রন ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করবি। পরীক্ষাতে মানে ইলেকট্রন ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করলে স্যারদেরও খুব সুবিধা হয় খাতাটা কাটতে। তো এখানে আমি এখন একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করছি, যেটা দিয়ে আমরা ডিস্টিংগুইশ করব কোনটা ক্লাসিক্যাল মেকানিক্যাল প্রপার সিস্টেম আর কোনটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। যে সেই এটা বলা হচ্ছে যে অ্যাকশন। এই সরি, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনটা যে সেই সিস্টেমটার যে পার্টিকেলটার কথা আমরা বলছি তার এনার্জি এবং টাইম স্কেল, সেই দুটোর গুণফল। টাইম স্কেলটা কি? ধর যেমন ধর আরসি সার্কিট, যেমন একটা টাইম স্কেল হয় 1/RC। তো এইটা হচ্ছে টাইম স্কেল। তো বিভিন্ন এরকম কোয়ান্টাম মেকানিক্যাল হোক বা ক্লাসিক্যাল হোক, বিভিন্ন পার্টিকুলার যেরকম টাইম স্কেল, এনার্জি এবং টাইম স্কেল, এই দুটো গুণ করলে আমরা কত পাচ্ছি তার একটা যে ম্যাগনিটিউড, সেই অর্ডারটা আমরা দেখে বলবো কোনটা কোয়ান্টাম মেকানিক্যাল আর কোনটা ক্লাসিক্যাল। তো বল ইলেকট্রনে ফার্স্ট অরবিটে যে ইলেকট্রন তার এনার্জি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা হ্যাঁ, -13.6, হ্যাঁ ইলেকট্রন ভোল্ট। তো আমি 13টা বাদ দিচ্ছি, ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রনটা একটা অরবিট কমপ্লিট করতে কতটা টাইম নেয়? এইটা টার্মে বল যে যদি তার স্পিড যদি এত হয় তাহলে এটা ঘুরতে কতটা টাইম লাগবে? রেডিয়াস কত অর্ডারের হয়?
রেডিয়াসটা ওই অ্যাংস্ট্রম অর্ডারে হয়, 1.2 অ্যাংস্ট্রম, 1.5 এরকম, এরকম অর্ডারে হয়। তো তাহলে ধর এস ইজ ইকাল টু ভি বাই টি, তো এসটা যদি আমার আর হয়, অ্যাংস্ট্রম অর্ডারে হয়, তাহলে টিটা হবে হয়ে যাবে ভি বাই এস, 10 to the সি power বাই, minus 16. এইচ বাই ভি হবে না? sorry, v is equal to s by t, t is equal to s by v। তো তাহলে টাইমটার কেমন অর্ডারে আসছে? ধর এসটা ধর আমি অ্যাংস্ট্রম অর্ডারে নিলাম 10⁻⁻10, আর ভিটা 10⁻8, তো 10⁻⁻8, আর ইলেকট্রন ভোল্টটা 10⁻⁻90, তো জুল ইন্টু সেকেন্ড। তো আমি যদি এইটা করি, তো এইটাকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট যদি করা হয় তাহলে কত হচ্ছে? 19, 10⁻⁻37, এবং আমি যদি এই প্রি ফ্যাক্টর গুলো নেই, তাহলে ধর আমি এটাকে অ্যাপ্রক্সিমেট 10⁻34 জুল ইন্টু তার সেকেন্ড। মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের অর্ডারে চলে এলো সেই। হ্যাঁ, সেটা আমি দেখছি কি অর্ডারের হয়, সেটা আমি দেখছি। তো 10⁻34। এবারে তোরা যেটা করবি যে ক্লাসিক্যালের জন্য ধর মোটামুটি ধর একটা কোন একটা রুমের মধ্যে যে এই যে মলিকুল গুলো ঘুরছে, তো এইটার জন্য মোটামুটি একটা ক্যালকুলেট করে দেখবি কত হয় সেইটার জন্য। ধর আমি সেইটার জন্য মোটামুটি যদি এনার্জিটা ক্যালকুলেট করি, সেটা মোটামুটি ধর 10⁻⁻21-24, বা টেম্পারেচার ওপর ডিপেন্ড করবে, যে অবশ্যই একটা লোয়েস্ট টেম্পারেচারের পরে গেলে সেটা সেইগুলো আবার কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভ করবে। তো আমি যদি মোটামুটি ধর 24-25 এরকম অর্ডার নেই, তাহলে মোটামুটি 10 এর ডিফারেন্স, যে এই ক্লাসিক্যাল মেকানিক্স এর যে অ্যাকশন, তার যে অর্ডার, সেইটা কোয়ান্টাম মেকানিক্স থেকে মোটামুটি 10 অর্ডারের বেশি। তো আমরা এটাকে মোটামুটি 5-6-7 এরকম অর্ডারের হলে আমরা সেটাকে যদি কোয়ান্টাম এই যে 10⁻34 এর থেকে যদি এরকম অর্ডারের বেশি হয়, 6-7 এরকম, তো তাহলে সেটাকে আমরা ক্লাসিক্যাল হিসেবে ধরবো। তো যেটা বললি যে এই 10⁻34, এবং এই কোয়ান্টাম মেকানিক্যালি বা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে যেটা আমরা একটা এনার্জি স্কেল হিসেবে যেটা ধরি, সেটা হচ্ছে এইচ বার। এইচ বারের যেটা ভ্যালু 1.05 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো এটা কি করে আসে, মানে এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয় প্ল্যাঙ্কের নাম অনুসারে। তো সেটা যখন প্ল্যাঙ্ক হাইপোথিসিসটা যখন পড়ানো হবে, তখন এইটা নিয়ে আরো ডিটেলসে ডেসক্রাইব করবো। তো কোয়ান্টাম মেকানিক্সে এই এইচ বার এই অর্ডারের এনার্জি টাইম এই অ্যাকশন এই অর্ডারের হয়। আচ্ছা, তো এবারে মোটামুটি মানে কোয়ান্টাম যে তোদের যে ফার্স্ট সিলেবাসে যে এইগুলো আছে, তো এইগুলোরই একটা মানে কোন বিজ্ঞানী কিরকম ভাবে পরপর যে ক্রোনোলজিক্যালি যেটা হচ্ছে সেইটা আমি এবার বলবো, এবং এটা তোরা জেডলিতে খুব ভালো পাবে। এবং এটা জানাটা খুব দরকার, যে কেননা আমি যখন ধর এটা পড়ছি, বোরের হাইপোথিসিস পড়ছি, তখন আমার মানে প্রবলেম হতো যে আগে মানে প্ল্যাঙ্কের এটা আগে নাকি বোরেরটা আগে, বোরটা যদি পরে হয় তাহলে বোর কি করে কোয়ান্টাইজেশনটা নিয়ে এলো, তাই জন্য একটা ক্রোনোলজিক্যালি জানা থাকলে সেটা খুব প্ল্যাঙ্ক সুবিধা শুরু হয়। করেছিল ওর অনেক পরে। হ্যাঁ, তো তো প্রথমে কোয়ান্টাম অবশ্যই তো মেকানিক্সটা আসেনি, প্রথমে কোয়ান্টাম থিওরিটা এসছে। যে আমরা যে ক্লাসিক্যাল মেকানিক্সটা ছিল, সেখানে আমরা ধরতাম যে এনার্জিটা কন্টিনিউয়াস এনার্জি হবে, কিন্তু প্ল্যাঙ্ক প্রথমে ইন্ট্রোডিউস করলেন যে এনার্জিটা কোয়ান্টাইজেশন হবে, যে কোনো একটা হারমোনিক অসিলেটর যখন এনার্জি অ্যাবজর্ব করে বা এনার্জি রিলিজ করে, সেই এনার্জিটা কোয়ান্টাইজ হবে, সেটা কন্টিনিউয়াস হবে না। সেটা হচ্ছে 1900-এ। তারপর সেই কনসেপ্টটাকে ইউজ করে আইনস্টাইন 1905-এ কি করলেন, যে ফটো ইলেকট্রিক এফেক্ট, সেটাও আরেকটা মাইলস্টোন, এবং মানে এই ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফটো ইলেকট্রিক এফেক্ট এই দুটো এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনেক অনেক পুরনো,
অনেকদিন ধরে এই দুটো এক্সপেরিমেন্টাল রেজাল্ট হাতে ছিল, কিন্তু সেইটাকে ডেসক্রাইব করার জন্য যে ইকুয়েশন, যে একটা কোনো ফর্মুলা, কোনো একটা ফাংশনাল ইকুয়েশন, সেইটা পাওয়া যাচ্ছিল না। তো সেই দুটো পাওয়া গেল। এবং এই ফটোইলেকট্রিক এফেক্টের জন্যই আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু 1905-এ উনি রিলেটিভিটিও দিয়েছেন, এবং কিন্তু তখন পর্যন্ত সবাই আর যারা ওনাদের কমিউনিটিতে ছিল তখন মানে ওটা তারা বুঝতেই পারেনি যেটা আসলে হচ্ছে কি হচ্ছে না। তো তাই জন্য ওই জন্য দেওয়া হয়নি, ফটোইলেকট্রিক এফেক্টের জন্যই দেওয়া হয়েছিল। তো এখানে প্ল্যাঙ্ক কোয়ান্টিটেশন অফ এনার্জি এটা ইন্ট্রোডিউস করলেন, এবং আইনস্টাইন ইন্ট্রোডিউস করলেন যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো, সেইগুলোর পার্টিকেল নেচার আছে, সেইগুলো কোয়ান্ট অফ এনার্জি পার্টিকেল হিসেবে, সেগুলোকে আমরা পার্টিকেল হিসেবে কনসিডার করতে হবে যদি আমরা এই ফটোইলেকট্রিক ইফেক্টটাকে ডেসক্রাইব করতে চাই। তো এই পার্টিকেল নেচার অফ লাইট সেইটা প্রথমে ইন্ট্রোডিউস হলো। প্রথম ইন্ট্রোডিউস হলো, আমি এটা বলছি ঠিকই, কিন্তু প্রথম অনেকদিন আগেই ইন্ট্রোডিউস হয়েছিল। কে করেছিল বলতে পারবি? ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে যখন ইন্টারফিয়ারেন্স হয়েছিল। ইন্টারফারেন্সটা হয় তো ওয়েভ নেচারের জন্য। আমি বলছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, লাইটের বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে একটা পার্টিকেল নেচারও আছে, সেইটা পার্টিকেল নেচারটার জন্য আমি জিজ্ঞাসা করছি কে ইন্ট্রোডিউস করেছিল। ওয়েভ নেচারের জন্য ম্যাক্সওয়েল। বিভিন্ন রকমের, ম্যাক্সওয়েলের তো ওয়েভ ইকুয়েশনই আছে, তো তার কাছে পার্টিকেলটা কি করে আসে? সেটা হচ্ছে নিউটন। তো নিউটন ভেবেছিল যে লাইট এরকম পার্টিকেল হিসেবেই হয়তো যাবে, কিন্তু ইয়াং ডাউনস্ট্রিট এক্সপেরিমেন্ট, ম্যাক্সওয়েলের ইকুয়েশন বা আরো সেই সমস্ত মানে সেই সময়কালে যে সমস্ত এক্সপেরিমেন্ট গুলো হচ্ছিল, সেইগুলো লাইটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেচারটাকে এত ভালোভাবে ডেসক্রাইব করছিল, তো তার জন্য ওনাকে তখন মানে ওইটা তখন ডিসকার্ড করে দেওয়া হয়, বা উনিও ওই সেই সেইভাবে নিউটন স্ট্রিং এর মনে হয় পুরনো থিওরিটা না, যেটা করে দেওয়া ছিল, যেটা নিউটন স্ট্রিং হয়েছিল। না, নিউটন রিংটাও ওয়েভ নেচারের জন্যই হয়, সেখানেও ইন্টারফারেন্স। কিন্তু নিউটন তো এইভাবে ব্যাখ্যা করেনি, নিউটন তো পার্টিকেল নেচার দিয়ে মনে হয় বলতে চেয়েছিল। না, সেটা আমার হয়তো জানা নেই নিউটন রিং এর ব্যাখ্যাটা উনি কিভাবে দিয়েছিলেন, বাট অন্য কোনো পার্সপেক্টিভে উনি বলেছিলেন যে লাইটটা পার্টিকেল হিসেবে বিহেভ করবে, পার্টিকেল হিসেবে উনি ধরেছিলেন। নিউটন রিং ওয়েভ নেচার দিয়ে ওটা ডেসক্রাইব হয়। তো সেইটার একটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, এবং যখন হলো সেটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা, সেটা আমি আসছি। তো তারপর এই কোয়ান্টাইজেশনটাকে ইউজ করে নিলস বোর 1993-তে যে বোরের যে অ্যাটমিক মডেল, যে এনার্জি ইলেকট্রন সেগুলো একটা ফিক্স অরবিটে ঘুরবে, বিভিন্ন ডিসক্রিট অরবিট থাকবে সেইগুলো, সেইটা দেন যে কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেইখান থেকে এই জিনিসটা আসে। কিন্তু আমরা পরে দেখবো যে এই যে ফিক্সড অরবিটের কনসেপ্ট, সেটা অবশ্যই সেটা ভুল। তোদের কি মনে হয় সেটা ভুল না ঠিক? ফিক্সড কোনটা? অরবিটের কনসেপ্ট মানে এই যে ফিক্স অরবিটে ঘুরছে ইলেকট্রন, ইলেকট্রনে একটা ফিক্স অরবিট থাকবে। সোমারফিল্ডের থিওরিতে তো তা বলা নেই, হয়তো মনে হয় ফিক্স অরবিট বলা ছিল না, তারপর সেই বললো না সেই এরকম ইলিপসের মতো হয়ে যায়, ভুলে না, গেছি। হাইজেনবার্গ তো এসে বললে হবে না। হ্যাঁ, যে মানে হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, ওটা তো সেখান দিয়ে আনসার্টেনিটি এটা বলা প্রিন্সিপাল, যায়। সেখান থেকে একটা বলা যায়। হ্যাঁ হ্যাঁ, না এমনি আমরা তো মানে কোথাতে থাকার প্রবাবিলিটি কিরকম তার উপর বেসিস করেই মানে পড়াটা বেশি হয়েছে। হ্যাঁ, মানে এই যে তাহলে কি আছে, প্রবাবিলিটি থাকছে। ধর আমি যদি ধর আমি যে হাইড্রোজেন অ্যাটমের মডেলটা যদি একটা সিম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে কোন একটা রিং আছে, রিং এর ওপরে ইলেকট্রনটা মুভ করছে, এখানে নিউক্লিয়াসটা আছে, রিং এ ইলেকট্রনটা মুভ করছে, তাহলে তো আমি জানি যে ইলেকট্রনটা যদি এখান থেকে স্টার্ট করে তাহলে টি টাইম পরে সে কোথায় থাকবে, তাহলে তার পজিশনটা ফিক্স। পজিশনটা আমি ডিটারমিনিস্টিক্যালি বলে দিতে পারছি যে তার পজিশন কত। ধর এখানে আমি যদি রেডিয়াস বলি, এখানে একটা রেডিয়াস আর আর এই যে থিটা, আমি আর থিটাটাকে ডিটারমিনিস্টিক্যালি বলে দিতে পারছি। কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপালটা যদি আমি ইন্ট্রোডিউস করি, তাহলে আমি সেখানে দেখতে পাবো যে আমার এই যে আমি রেডিয়াস এত বলছি,
সেইখানে আমার কিছুটা আনসার্টেনিটি থাকছে ডেল্টা আর, মানে যেহেতু ডেল্টা আর এর মধ্যে একটা আনসার্টেনিটি আছে, তো তার জন্য করসপন্ডিং যে থিটা, সেই থিটাতেও একটা আনসার্টেনিটি আসবে। তো আমি যদি ডেল্টা আর আর ডেল্টা থিটাটাকে যদি প্রিসাইজলি যদি বলতে না পারি, তাহলে তার মানে আর 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 ধর আর একটু বেশি আর, তো তাহলে হচ্ছে ইলেকট্রনটা এইরকম একটা কিছু হেজি এরিয়ার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, কিন্তু কোথায় আছে আমি সেইটা বলতে পারছি। তো তাই জন্য যে ফিক্সড অরবিটের কনসেপ্ট, সেটাও তখন ডিসকার্ড করে দেওয়া হলো, মানে ফিক্সড অরবিটের কনসেপ্টটা তখন থাকলো না, যে হয়তো একটা অ্যাভারেজ রেডিয়াস সেইটা হতে পারে, কিন্তু একদম ফিক্সড, মানে ধর আর ইজিক্যাল টু 1 অ্যাংস্ট্রম, বা 1.2 বোর রেডিয়াস এ নট, তো এইভাবে আমি আর সেইটাকে বলতে পারবো শুধুমাত্র অ্যাভারেজের জন্য, কিন্তু অ্যাট দি টাইম কত হচ্ছে সেটা তখন বলা যাবে না। আচ্ছা, তো তারপর এই আইনস্টাইন যে লাইটের যে পার্টিকেল নেচার বললেন, তো সেইটার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হয় কম্পটন এফেক্ট দিয়ে। তো এই সব যা যা বলছি সবগুলো সিলেবাসে আছে। তো কম্পটন এফেক্ট দিয়ে বোঝা যায় যে যে কোনো একটা তখন লাইট আসছে, এসে যখন ইলেকট্রনটাকে হিট করছে, তারপরে একটা পার্ট অফ আমরা অন্য একটা ওয়েভলেন্থের, ধর আমরা রেড লাইট এসে পড়ছে, আমরা ধর গ্রিন লাইট এসে পড়ছে, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিনের যে সেখান থেকে আমরা রেডটা অতটা হবে না, কিন্তু স্লাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাহলে ইলেকট্রনটা একটা পার্টিকেল, তাহলে একটা পার্টিকেল এসে যদি কোলাইড করে, তাহলেই একমাত্র এই ফেনোমেননটা হতে পারে। তো সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। তো তারপর যেটা ডি ব্রগলি হাইপোথিসিস, যে সমস্ত পার্টিকেলের, কোয়ান্টাম হোক ক্লাসিক্যাল হোক যাই হোক, যার একটা ভেলোসিটি আছে, তার একটা ওয়েভ নেচারও থাকবে, যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো তারপর যেটা হয় যে এই পর্যন্ত মোটামুটি এই যে যেটা 1900 আশেপাশের যে সময়টা, সেখানে যে কোয়ান্টাম নিয়ে যেগুলো ডিসকাস হচ্ছে সেইগুলোকে বলা হয় ওল্ড কোয়ান্টাম মেকানিক্স, বা মেনলি সেগুলোকে বলে কোয়ান্টাম থিওরি। তারপর কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করে, যেমন নিউটনস লর জন্য ইকুয়েশন অফ মোশন আছে। তো এই ধরনের কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্টের জন্য ইকুয়েশন অফ মোশন কি হবে, সেইগুলো ডেভেলপ হয় কোয়ান্টাম মেকানিক্স এর আন্ডারে। তো তাদের মধ্যে পায়োনিয়ারি যেগুলো আছে, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল সেটা তো দিয়েছেন, এবং যে ম্যাট্রিক্স মেকানিক্স বা ম্যাট্রিক্স ফর্মুলেশন, যেটা যে কোন একটা এই যে ইলেকট্রন কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, তার এনার্জি কত হবে, সেটাকে কিভাবে সলভ করবো, তার আইগেন স্টেট বলে একটা জিনিস হয়। তো সেইগুলোকে আমি সমস্ত কিছুকে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে সলভ করে দিতে পারবো। আমার কোনো মানে ইকুয়েশন লাগবে না, এক্স এর ভেরিয়েবল, টি এর ভেরিয়েবল, বা এরকম কোনো ভেরিয়েবল লাগবে না, আমি শুধুমাত্র ম্যাট্রিক্স দিয়েই সলভ করে দিতে পারবো। আর শর্ডিঞ্জার যেটা করলেন, সেটা হচ্ছে এই ওয়েভ মেকানিক্স, যেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স আর একটা পার্ট, সেইটা শর্ডিঞ্জার ডেভেলপ করলেন ওয়েভ মেকানিক্স, যে ওয়েভ ফাংশন, এইখানে বলা হয় যে ওয়েভ ফাংশন, আর এটাকে বলা হয় যে এখানে যে ধর একটা ইলেকট্রন, তাকে যে রিপ্রেজেন্ট করা হয় যেটা দিয়ে, সেটাকে বলা হয় ওয়েভ ভেক্টর। মেনলি এটা একটা কলাম ম্যাট্রিক্স, আর এখানে যে ওয়েভ ফাংশনটা ইউজ করা হয় সেটা এক্স আর টি এর ফাংশন। তারপর আরো কয়েকজন মানে এই ফিল্ডে যারা পায়োনিয়ারি, সেটা হচ্ছে ম্যাক্স বর্ন। আর তারপর ডিরাক যেটা দিলেন যে এর আগে পর্যন্ত আমরা যা যা সলভ করি, যে ওয়েভ মেকানিক্স যেগুলো আছে, এগুলোতে রিলেটিভিস্টিক নেচারটা ছিল না। কিন্তু ধর মানে এই যে ফার্স্ট অরবিটে যে ইলেকট্রনের যে ভেলোসিটি, সেটা c/137। যদি আমরা আরেকটু হাই কোনো মানে জেড, হাই জেড যদি কোনো অ্যাটম নেই, হাই অ্যাটমিক নাম্বার, তাহলে আমরা দেখতে পাবো যে ভেলোসিটিটা অনেকটা বেড়ে যাবে, বা বিভিন্ন যে এনার্জি স্টেট গুলো আছে, সেই এনার্জি স্টেট গুলো স্প্লিট করে যাচ্ছে। যে আমরা শুধুমাত্র শর্ডিঞ্জারের ইকুয়েশন যদি সলভ করি, সেখানে শুধুমাত্র এনার্জিটা E proportional to 1/n square। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা
একটা এনের জন্য অনেকগুলো স্পেকট্রাম পাচ্ছি। তো সেই স্পেকট্রাম গুলো কি করে আসছে, তো সেইগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের ইলেকট্রিসিটি নেচারটাকে আনতে হবে। তো সেগুলো আমাদের ওয়েভ মানে এই যে ওয়েভ মেকানিক্সে আমরা বাই হ্যান্ড সেগুলোকে পুট করি। কিন্তু ডিরাক সেটা প্রথম থেকে নিয়ে স্টার্ট করলেন, যে প্রথম থেকেই আমি এই কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে আমি রিলেটিভিটিটাকে ইন্ট্রোডিউস করব এবং তারপরে ফর্মুলেশন করবো, এবং সেখান থেকে মানে এক্সপ্লিসিটলি যে বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট সেগুলো এক্সপ্লিসিটলি চলে আসছে, আমাকে বাই হ্যান্ড বাইরে থেকে আর পুট করতে হচ্ছে না। তো আরো অনেকে আছে, তো আমি আর বেশি কিছু যাচ্ছি না, মানে আমাদের মোটামুটি তিন কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করেছিল, আর শ্রোডিঙ্গারে মনে হয় বাকি তিনটে কোয়ান্টাম নাম্বার এসেছিল। হ্যাঁ মানে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমরা স্পিনের কোনো কনসেপ্ট সেখানে না, পাই। কনসেপ্ট পাইনি, ডিরাকে পেয়েছিল। হ্যাঁ ডিরাকে সেটা এক্সপ্লিসিটলি আসছে। তো আরো অনেকে আছে, তো আমার মোটামুটি আমাদের এই শ্রোডিঙ্গার পর্যন্ত মোটামুটি আমাদের এই সেমিস্টারে বা বিভিন্ন সেমিস্টারে থাকবে। আর ডিরাক ইকুয়েশন তোদের এমএসসি তে বা যদি 6 সেমিস্টার যদি থাকে সেখানে থাকবে। তো সেখান থেকে আমি মোটামুটি এখন কি চলছে কোয়ান্টাম মেকানিক্সে আমি সেইটা এখন বলবো, যে এই কোয়ান্টাম মেকানিক্সটাকে বিভিন্ন ফিল্ডে ইউজ করা হচ্ছে। সেটা যদি গ্র্যাভিটিতে ইউজ করা হয়, যে গ্র্যাভিটেশনাল যে ওয়েভ, মানে বিভিন্ন যে ফিল্ড আমরা যেটাকে বলতাম, যে ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই ফিল্ড গুলোকে আমরা এবার কোয়ান্টাইজ করা শুরু করলাম। তো সেটা যদি গ্র্যাভিটিতে যায় তাহলে সেটা স্ট্রিং থিওরি নিয়ে মোটামুটি কাজ হয়। আর আর সেই গ্র্যাভিটিটা যদি আমরা স্ট্রং ইন্টারাকশন, নিউক্লিয়াসের মধ্যে যে ইন্টারাকশন গুলো হয় সেইগুলোতে যদি আমরা ইউজ করি তাহলে সেটা কিউসিডি, কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স। ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা কোয়ান্টাম ইউজ করি তাহলে সেটা হয়ে যায় কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স, কিউইডি। তো এইগুলোতে ইউ হয় মেনলি এই দুটো, ফার্স্ট দুটো মোটামুটি হাই এনার্জি ফিজিক্স নিয়ে যারা পড়ে তারা এইগুলো নিয়ে ডিল করে। আর তারপর যেগুলো এখন খুব আলোচনা যেগুলো হচ্ছে, যে কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড মেট্রোলজি। কোয়ান্টাম কম্পিউটিং তোরা জানিস, কোয়ান্টাম সেন্সিং এ কি করা হয় জানিস? কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড মেট্রোলজিতে কোয়ান্টাম কম্পিউটার না, কোয়ান্টাম কম্পিউটিং মোটামুটি যেটা জানিস, কোয়ান্টাম সেন্সিং এ যেটা করা হয়, যে সেন্সিং এন্ড মেট্রোলজিতে যে বিভিন্ন যে সেন্সিং মানে সেন্স করা, অবশ্যই বুঝতে পারছিস, যে বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কত প্রিসাইজলি এবং কত স্মল স্কেলে মেজার করতে পারবো। তো মেনলি সেন্সিং এ এইটা করা হয়, যে কত লো ফিল্ড কোয়ান্টাম ম্যাগনেটিক ফিল্ড মেজার করা হয়। অন্যান্য আর বিভিন্ন প্রপার্টি অবশ্যই সেইগুলো এই কোয়ান্টাম সেন্সিং এর মধ্যে পড়ে। কোয়ান্টাম অপটিক্স এই কিউইডি যেটা, সেইটা এই কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স, সেটা এই কোয়ান্টাম অপটিক্সে ইউজ করা হয়। এবং কোয়ান্টাম অপটিক্সে স্কুইজ স্টেট, তারপর হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট, এই সমস্ত এন্টাঙ্গেলমেন্ট অন্যান্য ফিল্ডে অবশ্যই ইউজ করা হয়। কোয়ান্টাম অপটিক্সে ওটা খুব ওয়াইডলি ওটা ইউজ করে। সিঙ্গেল ফোটন জেনারেশন, এইগুলো কোয়ান্টাম অপটিক্সে ইউজ হয়। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, যেটাকে ব্রেক করা অনেক কঠিন হবে বা পারা যাবেই না, এখন যে সমস্ত ক্রিপ্টোগ্রাফি গুলো আছে ক্লাসিক্যাল, সেগুলোকে ব্রেক করা যায়। তো সিকিউর সিস্টেম তৈরি করার জন্য কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি দরকার। কোয়ান্টাম মেটেরিয়াল, যে বিভিন্ন হয়তো শুনেছিস যে মায়োরানা পার্টিকেল বা মায়োরানা যেটা দিয়ে কোয়ান্টাম কম্পিউটিং করা যাবে, এই সমস্ত বিভিন্ন কোয়ান্টাম মেটেরিয়াল সেইগুলো তৈরি করা হচ্ছে, যাতে সেইগুলো দিয়ে সেই কোয়ান্টাম মেটেরিয়ালটাকে ইউজ করে বিভিন্ন প্রপার্টিকে আমরা খুব প্রিসাইজলি মেজার করতে পারি। তো তো এই কোয়ান্টাম নাওয়াডেজ কোয়ান্টামে কি হচ্ছে তার জন্য মানে এই দুটো নোবেল প্রাইজ খুব ইন্টারেস্টিং। যে ফার্স্ট যেটা এলে আসপে, জন ক্লাউজার আর অ্যান্টন জেলিঙ্গার, তো এনাদেরকে দেওয়া ছিল 2022 সালে, যে ফোটন এন্ট্যাঙ্গেলমেন্ট সেই এক্সপেরিমেন্টটা করার জন্য, এবং বেল ইনইকুয়ালিটি বলে আছে এই এন্ট্যাঙ্গেলমেন্টের নিয়ে, তো সেইটাকে প্রুফ করার জন্য। আর তো এটাও কোয়ান্টাম অপটিক্স এর ফিল্ড। আর একটা যেটা হচ্ছে যে এটা 2023 সালে, যেটা হচ্ছে অ্যাটো সেকেন্ডের জন্য দেওয়া হয়েছিল। অ্যাটো সেকেন্ড হচ্ছে 10⁻22 or 21 or 20, সরি 18, 22ই হবে। তো অ্যাটো সেকেন্ড এটাও একটা, অ্যাটো সেকেন্ডের এটা হচ্ছে যে খুব শর্ট পালস লেজার,
10⁻20 সেকেন্ডের জন্য একটা লাইট পালসকে পাঠানো হচ্ছে। তো এইটা হচ্ছে তার জন্য দেওয়া হয়েছিল, এটো সেকেন্ডের জন্য, এটো সেকেন্ড লেজারের জন্য। তো এইগুলো এখন কোয়ান্টাম, যদি হাই এনার্জিতে যেতে চাস তাহলে এই ফিল্ড গুলো ইমার্জিং। আর যদি হাই এনার্জিটা অবশ্যই থিওরি এক্সপেরিমেন্টাল খুব কম আছে, থিওরিটা বেশি। আর যদি এক্সপেরিমেন্টাল যেতে চাস তাহলে এই ফিল্ড গুলো মানে খুব ভালো ফিল্ড, এইগুলোতে যেতে পারিস। এবং এক্সপেরিমেন্টালে খুব ভালো কাজ হচ্ছে, এবং মানে যে 1925-এ যেহেতু কোয়ান্টাম মেকানিক্স এর প্রপোজ করা হয়েছিল, তাই জন্য 2025 লাস্ট ইয়ার যেটা, সেইটাকে ইন্টারন্যাশনাল কোয়ান্টাম ইয়ার সেই হিসেবে সেলিব্রেট করা হয়েছে। তো তার রেস এখনো চলছে। তো তারা জানিস কিনা জানি না যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক টাকা দিয়েছে বিভিন্ন ল্যাবকে, বিভিন্ন ফান্ড দিয়েছে, যাতে করে তারা এই সমস্ত ফিল্ডে ডিপলি রিসার্চ করা যায়। কি অন্যান্য আত্মনির্ভর ভারত যে প্রকল্পটা নাকি? না, সেটা না, এটাকে বলা হয় ন্যাশনাল কোয়ান্টাম মিশন। এবং ন্যাশনাল কোয়ান্টাম মিশন তো ব্যাঙ্গালোরের একটা স্টার্ট আপকে দিয়েছে তো, কি উপায় না কি এরকম। ন্যাশনাল কোয়ান্টাম মিশন, তো এর আন্ডারে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক টাকা দিয়েছে। এবং আইআইটি কানপুরে আমি যেখানে পড়ছি, তো এখানে দুজন প্রফেসর, আমি যার আন্ডারে কাজ করি, সৈকত ঘোষ, উনি হচ্ছে এই কোল্ড অ্যাটম নিয়ে কাজ করেন। আমাদের কাজ হচ্ছে কোয়ান্টাম সেন্সিং এর উপর। আর আরেকজন হচ্ছে আনন্দ কুমার ঝা, যিনি এই কোয়ান্টাম অপটিক্সে কাজ করেন। এনারা মানে ধর এখানে বিভিন্ন গ্রুপ আছে, তো মোটামুটি গ্রুপের যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যেটা, মানে ধর ক্লাস্টারের হেড, ওনারা সেরকম টাইপের। তো এক্সপেরিমেন্টালে যদি যেতে চাস এবং এই ফিল্ড গুলো যদি ইন্টারেস্ট থাকে, দেখতে পারিস। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত যদি কারো কোনো কিছু বলার থাকে বল, নাহলে আমি একটু জাস্ট সিলেবাসের কিছুটা পার্ট অন্তত একটু কভার করার চেষ্টা করবো আজকে। এইগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে এইরকম বিভিন্ন ফেনোমেনা এখন চলছে। এখন কোয়ান্টাম মেকানিক্সে এইভাবে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর যেটা বললি, ব্যাঙ্গালোরে ওটা হচ্ছে হচ্ছে কেন বলে ওটাকে, ওখানে বিভিন্ন কোম্পানি তাদের যে ল্যাব গুলো ওখানে খুলছে অমরাবতীতে। ওটা একটা হাব হচ্ছে, মানে ধর যেমন সিলিকন ভ্যালি, যেমন সেরকম অমরাবতী একটা কোয়ান্টাম ভ্যালি। অমরাবতী মানে কোয়ান্টাম ভ্যালি বলেই নাম আছে ওখানে। ওটা আমাদের কলকাতাতেও একটা আছে, যে কি একটা ক্রেস্ট, নামটা ভুলে যাচ্ছে। তো ওদেরও ওরকম অনেক ফান্ডিং। আচ্ছা, ঠিক আছে, এবারে যেটা স্টার্ট করছে একটু সিলেবাসে ঢুকি। যে ব্ল্যাক বডি রেডিয়েশন, মেনলি কোয়ান্টাম থিওরিটা স্টার্ট হয়েছিল এই ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে ডেসক্রাইব করার জন্য। ব্ল্যাক বডি রেডিয়েশনের যে মানে যে এক্সপেরিমেন্টাল যে বিভিন্ন কার্ভ, এক্সপেরিমেন্টাল লেজেন্ড অনেকদিন থেকেই ছিল, এবং সেটাকে যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে সেটা দিয়েও ডেসক্রাইব করার চেষ্টা করা হচ্ছিল, বা থার্মোডাইনামিক্স দিয়ে। কিন্তু কোনো একটা মানে প্রপার ফাংশন পাওয়া যাচ্ছিল না, যেটা কিনা পুরো কার্ভটাকে ডেসক্রাইব করবে, পুরো রিজিয়নটাকে ডেসক্রাইব করবে। তো সেখান থেকেই মেনলি কোয়ান্টাম থিওরি স্টার্ট হলো। তো সেইটা করার আগে জাস্ট কিছু ডেফিনেশন আমি একটু বলে দিই, তোরা এগুলো মোটামুটি জানিস। যে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, কোনো একটা অবজেক্ট আছে, তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা কিভাবে ডেসক্রাইব করবি বল? এবং যদি সেটাকে বলি ই ল্যামডা, বল কেউ একজন। কতটা অ্যাবজর্ব করছে ভাই, কতটা দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে কতগুলো রেডিয়েশন অ্যাবজর্ব করেছে বাই টোটাল রেডিয়েশন। রাইট। তো তো এইটা বলার জন্য তার আগে ওই কিছু মানে প্রি রিকোয়ারমেন্ট বা কিছু একটা প্রি রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হবে, যে কোনো একটা অবজেক্ট যেটা টি টেম্পারেচারে আমি রেখেছি এবং তার ওপরে আমি রেডিয়েশন ফেলছি।
আমি হয়তো সেখানে আমার সমস্ত ওয়েভলেন্থের আছে, গ্রিন, রেড, ইনফ্রারেড, এক্স রে, গামা রে, সমস্ত কিছু আছে। তো আমি এবার জাস্ট জানতে চাইছি যে আমি যে রেডিয়েশনটা দিলাম, ধরো আমি অ্যামাউন্ট অফ এনার্জি দিলাম, তার মধ্যে থেকে ও লাল আলো কতটা অ্যাবজর্ব করলো। তো ফর আ পার্টিকুলার টেম্পারেচার, একটা টেম্পারেচার জন্য একটা পার্টিকুলার ল্যামডা, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য যতটা এনার্জি সে অ্যাবজর্ব করছে বা যতটা দেওয়া হচ্ছে, এই দুটোর যে রেশিও, এই দুটোর রেশিওকেই বলা হয় অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তারপরে এমিসিভ পাওয়ার, সেটাও ওই একই, যে কোনো একটা টেম্পারেচারে রাখা হয়েছে এবং এই টেম্পারেচারে থাকার জন্য, এবং এই বডিটা হয়তো বিভিন্ন ওয়েভলেন্থের রেডিয়েশন এমিট করছে। কিন্তু আমি দেখতে চাইছি যে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, যে গ্রিন লাইট কতটা পোর্শন সে এমিট করছে, টোটালটা এতটা এমিট করছে, তার মধ্যে থেকে কত পার্সেন্ট গ্রিন লাইট বেরোচ্ছে ফর পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য কতটা এমিট করছে, কতটা পাওয়ার এমিট হচ্ছে, সেটা হচ্ছে এমিসিভ পাওয়ার। আর কিরচফস ল যেটা, যে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্ট কোনো একটা ফিক্সড টেম্পারেচারে আছে এবং একটা ফিক্সড ওয়েভলেন্থের জন্য আমি তার এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্পশন পাওয়ার, এই দুটোর যদি আমি রেশিও নিই, এবং এটা দেখা যায় যে আমি যদি বিভিন্ন অবজেক্ট নেই, সেটা হতে পারে হয়তো আমি কোনো একটা, আমি বিভিন্ন 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 অবজেক্ট নিচ্ছি, কোনো একটা ধর আমি গ্লাস নিলাম, কোনো একটা স্টিলের কোনো কিছু একটা নিলাম, সিলভারের নিলাম, অ্যালুমিনিয়ামের নিলাম, বা কোনো একটা জাস্ট কাঠ নিলাম। তো বিভিন্ন অবজেক্টের জন্য এই রেশিওটা সমান হয় সমস্ত কিছুর জন্য, এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্পশন পাওয়ার, এটা ফর পার্টিকুলার টেম্পারেচার পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য এই দুটো সমস্ত বস্তুর জন্য সমান হয়। এবং এইটা ইকুয়াল হয় কোনো একটা যদি পারফেক্ট ব্ল্যাক বডি নেই, তাহলে পারফেক্ট ব্ল্যাক বডির যে এমিসিভ পাওয়ার, ওই পারফেক্ট ব্ল্যাক বডিটাকে অবশ্যই সেই টেম্পারেচারে রাখতে হবে এবং সেই ওয়েভলেন্থে আমাকে মেজার করতে হবে, তাহলে সেইটার সঙ্গে সমান হয়। এটা হচ্ছে কিরচফস ল। তো এখান থেকেই যে মানে কোশ্চেনটা আসে যে তাহলে হোয়াট ইজ দ্য পারফেক্ট ব্ল্যাক বডি, তাহলে পারফেক্ট ব্ল্যাক বডি মানে কি হিসেবে ডিফাইন করা হয়? তার মানে কি এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের রেশিওটা না, এখানে কি হয় যে এমিসিভ পাওয়ারটা সেইটা কি সেইটা মানে সরি, এটার যে অ্যাবজর্পশন পাওয়ার, যে আমি কোনো একটা ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি, সেইটার উপরে যদি আমি সমস্ত ওয়েভলেন্থের রেডিয়েশন দিচ্ছি, তাহলে সেই যে আমি যে রেডিয়েশন গুলো দিচ্ছি তার পুরোটাই সে অ্যাবজর্ব করে নেবে। তাই জন্য কি হয় যে এর এমিসিভ পাওয়ার এ ল্যামডা, সেটা কি হয় 1 হয়। আমি যতটা পরিমাণ রেডিয়েশন ওর উপরে ফেলবো সে পুরোটাই অ্যাবজর্ব করে নেবে। এবং এটা দেখা যায় যে পারফেক্ট ব্ল্যাক বডি যেমন সে একটা গুড অ্যাবজর্বার, আমি সেটাকে যদি এবার টেম্পারেচার দিয়ে যদি গরম করতে থাকি, তাহলে সে বিভিন্ন ওয়েভলেন্থের যে রেডিয়েশন সেটাও সে এমিট করতে থাকবে। পারফেক্ট ব্ল্যাক বডির ক্ষেত্রে স্পেশালিটিটা কি, যে এ ল্যামডাটা 1 হয়। আর অন্যান্য যে কোনো ব্ল্যাক বডির ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কি হয় যে এই এটা 1 হয় না, এবং কি হয় যে এটা 1 হয় না অন্যান্য নর্মাল যে ব্ল্যাক বডির ক্ষেত্রে। তো কি করে আমরা একটা মানে পারফেক্ট ব্ল্যাক বডি তৈরি করতে পারি? একটা বানিয়েছিল মনে আছে, সেই একটা বল বানিয়ে তার মধ্যে একটা হচ্ছে ফুটো করে দিচ্ছে, ছোট বল ভিতরে কালো। হ্যাঁ, বলটার বাইরেটা শাইনি হবে আর ভেতরটা কালো হবে আর আনইভেন হবে, আর একটা ছোট ফুটো থাকবে। আর ভেতরে একটা রিফ্লেক্টার দেওয়া হয়েছিল যাতে লাইট রেডিয়েশনটা যাওয়ার পরে রিফ্লেক্ট করে বারবার। আচ্ছা, ফেরি বোধহয়, ফেরির ব্ল্যাক বডি। হ্যাঁ। তো আমি যদি তো দুজনের একটা দুটো কন্ট্রাক্টরি হলো যে হ্যাঁ, মানে দুটো পদ্ধতিতে করা যায়, যে একটা রিফ্লেক্ট যদি খুব ভেতরটা খুব শাইনিং করা হয়,
যে বারবার রিফ্লেকশন হবে, তাহলে কি হবে, ধর কোনো একটা আমি যদি দেই, তাহলে বারবার রিফ্লেকশন হয়ে কি হবে, ও এই মানে এটা, এই যে রেডিয়েশনটা আমি দিলাম সেটা ওর মধ্যেই থেকে যাবে। আর একটা যেটা করা যেতে পারে যে আমি যদি আরেকজন যে বললি যে এর ভেতরে যদি আমি খুব ব্ল্যাক করে দেই, ব্ল্যাক এর কোটিং যদি করি, তাহলে কি হবে যে ধর এই রেডিয়েশন যেটা দিলাম, সেই রেডিয়েশনটা যখন এখানে এসে পড়লো, তখন তার ধর আমি পারফেক্ট ধরলাম না, তাহলে এমনি ব্ল্যাক বডির ক্ষেত্রে যদি ধরি, তাহলে ধর প্রায় যে তার যে অ্যাবজর্পশন পাওয়ার এ ল্যামডা, সেটা মোটামুটি 99%, 99.99%। তো যেটা আসছে তার 99.99% অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তারপর তার 0.01% রিফ্লেক্ট হচ্ছে, সেটা রিফ্লেক্ট হয়ে আবার এখানে পড়ছে, সেইটার আবার 99.9% অ্যাবজর্ব হচ্ছে। তো এইভাবে আমরা একটা ব্ল্যাক বডি তৈরি করতে পারি। এবং এইখানে কি ধরা হয় যে এই যে অ্যাবজর্পশনটা হচ্ছে, এটা যেমন অ্যাবজর্পশন হতে পারে, এবং যদি এইটা এমিট যদি করতে চায়, তাহলে এটা যদি আমরা গরম করি এই জিনিসটাকে, তাহলে এটা যদি এমিট করে, তাহলে কি হবে যে যে রেডিয়েশন গুলো হচ্ছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো জেনারেট হচ্ছে, সেইগুলো আমি যদি ধরি যে এর মধ্যেই সেইটা মানে ক্লোজ আছে, এর মধ্যেই সেটা আটকে আছে, তাহলে কি হতে হবে যে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, তাহলে তার একটা নোট ধর এখানে আছে, আর একটা নোট এখানে এসে থাকতে হবে, তাহলে কি যে এইখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হতে হবে, যে ব্ল্যাক বডির মধ্যে বিভিন্ন স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে যখন আমরা সেটাকে গরম করছি, যে রেডিয়েশন গুলো হবে, সেটা যে এমিশন যেটা হবে, সেটা ওর ভেতরে স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করে ওর মধ্যে থেকে যাবে। এবং এই ধর এটা ধর এই যে ওয়েভ লেন্থ, তার করসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সি আছে, ধর এটার জন্য আমি যদি রেড বলি, তাহলে গ্রিনের জন্য কি হবে, আরো ফ্রিকোয়েন্সিটা বেশি হবে, আর এটা ধর গ্রিন। তো এরকম বিভিন্ন ওয়েভ লেন্থের এমিশন ব্ল্যাক বডিটা করছে। তো আচ্ছা, তো এই যে কার্ভ, এইটা হচ্ছে ব্ল্যাক বডির রেডিয়েশন যদি হয় তার কার্ভ। এবং এই যে কার্ভটা, এটা এক্সপেরিমেন্টালি মানে অনেকদিন মানে আগে থেকেই ওটা করা ছিল, এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা ছিল, কিন্তু এটার যে ফর্মটা কি হবে সেইটাই হচ্ছে মেন কথা। তো তোরা বল যে এই যে গ্রাফটা তোরা দেখতে পাচ্ছিস, এই গ্রাফটা থেকে, এবং এখানে T1 T2 T3 তিনটে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য প্লট করা হয়েছে, এবং T3 তার সব থেকে বেশি, তারপর T2, তারপর T1। তো এই গ্রাফটা দেখে তোদের কি কি অবজারভেশন তোরা ফলো করতে পারছিস? লো টেম্পারেচারে অ্যাপ্লিকেবল নয়। কেন? না, এখানে হয়তো টেম্পারেচার গুলো অনেকটা বেশি দেওয়া আছে তাই জন্য, নাহলে লো টেম্পারেচারেও মানে ব্ল্যাক বডি এই কার্ভ এরকম ভাবে পাওয়া যাবে। আমি যেটা বুঝলাম যে যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে যে ওয়েভ লেন্থটা সেটা অনেক মানে কি বলবো, এনার্জি ডেন্সিটিটা ম্যাক্সিমাম হবে, মানে অল্প ওয়েভ লেন্থে বেশি এনার্জি ডেন্সিটি পাবো। আর টেম্পারেচার যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে তার উল্টোটা হবে, মানে প্রথমে এনার্জি ডেন্সিটিটা বাড়বে, তারপর একটা এক্সপোনেনশিয়াল ডিগ্যাবে। সেটা তো নেচার থেকে বলা, যে সব গ্রাফেই রয়েছে। টেম্পারেচারের জন্য যে শিফটটা হচ্ছে, সেই শিফটটা হচ্ছে ওই ওয়েভ লেন্থটা বাড়লে এনার্জি ডেন্সিটিটা, ম্যাক্সিমাম এনার্জি ডেন্সিটিটা কমছে। রেডিয়েট করবে যে আলোটা, সেটা যেটা ওয়েভ লেন্থটা কমে যাবে যদি মানে সেই টেম্পারেচার বাড়ে। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল এর মতো অনেকটা সেই। কিন্তু ম্যাক্সওয়েল মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের থেকে এটা একটা ডিফারেন্স আছে, সেটা আমি আসছি। আর তোরা যেটা বললি এখন যে এই যে শিফট করছে, সেটা আমি আসবো, সেটা সেকেন্ড পয়েন্ট আমি বলছি। দেখ, এখানে অবজার্ভ করলে দেখতে পাবি যে যে কোনো টেম্পারেচারের জন্য যে ওয়েভ লেন্থ, যে বিভিন্ন ওয়েভ লেন্থের যে রেডিয়েশন, তার সমস্ত ওয়েভ লেন্থের জন্য আমরা রেডিয়েশন পাবো।
এটা ঠিক যে কোনো একটা ওয়েভলেন্থের জন্য আমরা বেশি রেডিয়েশন পাচ্ছি, যেমন ধরো এনার্জি ডেন্সিটি, সে কতটা এমিট করছে, যে কতটা এনার্জি বেরিয়ে আসছে সেখান থেকে। আমি যদি সেইটা মেজার করি এনার্জি ডেন্সিটি দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে যে কোনো টেম্পারেচারের জন্য প্রত্যেকটা ওয়েভলেন্থের আমরা এনার্জি ডেন্সিটি পাবো। যে ফর এনি টেম্পারেচার we will get a energy contribution. টেম্পারেচারটা কম হলে হয়তো মানে কন্ট্রিবিউশনটা সেই ল্যামডার জন্য, কোনো একটা স্পেসিফিক ল্যামডার জন্য হয়তো সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সমস্ত ওয়েভলেন্থের জন্য থাকবে। সেকেন্ড পয়েন্টে যেটা তোরা যেটা বলছিস যে ফর আ পার্টিকুলার for a particular temperature T, there is a maximum in the energy density. একটা টেম্পারেচারের জন্য যে এনার্জি ডেন্সিটি, সেটা একটা পার্টিকুলার ল্যামডাতে ম্যাক্সিমাম হচ্ছে। যে একটা টেম্পারেচারের জন্য সেই বডিটা যে এনার্জি রিলিজ করছে তার একটা ওয়েভলেন্থে বেশি পরিমাণে এনার্জি রিলিজ করছে এবং অন্যান্য ওয়েভলেন্থে কম পরিমাণে এনার্জি রিলিজ করছে। পার্টিকুলার টেম্পারেচার intensity has a maximum for a particular wavelength lambda. তো এইখান থেকে যেটা আসছে যে এবং এটা দেখা যায় যে ওয়েভলেন্থে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হচ্ছে সেটা যদি আমি ল্যামডা ম্যাক্স বলি, তাহলে ল্যামডা ম্যাক্স এবং সেই এবং যে বডিটা যে টেম্পারেচারে রাখা আছে টি, সেইটা একটা 1/t তে ফল করে। না ল্যামডা ম্যাক্স ইন্টু টি, সেইটা একটা কনস্ট্যান্ট হয় এবং সেইটার ভ্যালু হচ্ছে 0.2896 সেন্টিমিটার কেলভিন, যেটা কিনা ফর্মুলাটাকে কি বলে, এই ফর্মুলাটাকে ভুলে আছি নাম। এটাকে ভিনের স্মরণ সূত্র বলে, এইটুকু জানি। ভিন না, এটা ওয়াইন্স। বাংলাতে ওটাই বলতো। ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। ওয়াইন্স কি, যখন আমার টেম্পারেচারটা ধর T1, তখন টেম্পারেচারটা যখন বাড়ছি তখন যে ল্যামডা ম্যাক্স সেটা শিফট করে যাচ্ছে, এবং কোন দিকে শিফট করছে, যে আরো লো ফ্রিকোয়েন্সির জন্য শিফট করছে। তার মানে কি যে আমি যদি টেম্পারেচারটা বাড়াতে থাকি তাহলে সে আরো মানে কম ফ্রিকোয়েন্সি মানে হাই এনার্জির যে রেডিয়েশন সেইটা বেশি বেরোতে থাকবে। না, এদিকে ল্যামডাটা শিফট করছে, ল্যামডা কম হচ্ছে মানে এনার্জিটা যে ফ্রিকোয়েন্সি সেইটা বাড়ছে, এবং ফ্রিকোয়েন্সি বেশি মানে তার এনার্জিটা বেশি। এটা হচ্ছে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। আরেকটা তোরা যেটা বলছিলি যে 3 নম্বরে যেটা আছে যে এমবি ডিস্ট্রিবিউশনের মধ্যে লাগছে, কিন্তু এমবি ডিস্ট্রিবিউশন তার থেকে এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, যে হ্যাঁ, এমবি ডিস্ট্রিবিউশনে কি হয় যে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা সবসময় যদি নর্মালাইজড হয় তাহলে সবসময় 1 হবে, ইউনিট হবে। কিন্তু এখানে যদি আমি এনার্জিটা মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা যদি ক্যালকুলেট করি এবং টেম্পারেচারের সঙ্গে সেটা দেখবো বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটাও বাড়ছে। তাহলে দেখ, এটা যদি এনার্জি ডেন্সিটি হয়, এনার্জি ডেন্সিটি, এবং আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি সমস্ত ল্যামডার জন্য, তাহলে আমি একটা টোটাল এনার্জি পাবো। তো তাহলে টোটাল এনার্জি ধর এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে সেইটা কি যে
total energy for all the lambda. তাহলে সেটা যদি আমি ই দিয়ে বলি, তাহলে এটা T⁴ এর সঙ্গে প্রপোর্শন। যে আমি যদি টেম্পারেচার যদি বাড়াই, টেম্পারেচার সঙ্গে T² T⁴ ল ফলো করে। তো এই ফর্মুলাটাকে কি বলে? স্টিফান ল বোধহয়। হ্যাঁ, স্টিফানস ল। এবং এই ইটাকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে লিখিস, সিগমা T⁴, তাহলে সিগমাটা হচ্ছে 5.67 × 10⁻⁸ ওয়াট মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার কে টু দি পাওয়ার, এটা কেলভিন, কে -4। তো এই যে কার্ভটা, এই কার্ভটাকে ডেসক্রাইব করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের ফর্মুলা দিয়েছে। তো একটা হচ্ছে, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ওয়েন্স ল। তো ওয়েন্স ল কি বললেন যে এই যে এনার্জি ডেন্সিটি, মানে আমাকে একটা ল দিতে হবে যেটা কিনা ই ল্যামডা ডি ল্যামডা। ই ল্যামডাটা কি বলছে যে এই পার্টিকুলার ল্যামডার জন্য এনার্জির কন্ট্রিবিউশনটা কত হবে, এনার্জি ডেন্সিটিটা কত হবে। আর ডি ল্যামডাটা বলছে যে আমি যদি স্মল ডি ল্যামডা চেঞ্জ করি তাহলে সেই রিজিয়নের মধ্যে কতটা এনার্জি থাকবে। মানে ধর এই যে এই যে হাইটটা, এই হাইটটা ই ল্যামডা, আর আমি যদি স্মল এই ল্যামডা যে স্কেল, সেখানে একটা ছোট্ট এলিমেন্ট নেই, ডি ল্যামডা, তো এইটা কতটা, ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা। এইভাবে আমরা কি করি যে কোন একটা ডিস্ট্রিবিউশন, যেমন ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কি হয় যে এনভি ডিভি, যে কতগুলো পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এনভি দ্বারা ডিনোট করা হয়। এবং ডিভি যে এই স্মল ডি মানে ভি প্লাস ভি প্লাস ডিভি, এই ইন্টারভালের মধ্যে কতগুলো পার্টিকেল আছে। তো এখানেও সেটা যে ল্যামডা প্লাস ডি ল্যামডা এই রিজিয়নের মধ্যে এনার্জি কন্ট্রিবিউশনটা কত, সেইটা এইভাবে ডিনোট করা হয়। তো ওয়েন্স যেটা দিলেন যে এইটা এ একটা কনস্ট্যান্ট এবং λ⁵ আর e⁻⁻b λ/t, উনি এই ফর্মুলাটা দিলেন যে এই ফর্মুলাটা দিয়ে হয়তো এইটা ডেসক্রাইব করা যাবে, এ আর বিটা কনস্ট্যান্ট। তো এইটা থার্মোডাইনামিক্যালি উনি ডিরাইভ করেছেন। তো মানে ফুল ডেরিভেশন, পুরো সিস্টেমটাকে নিয়ে ডেরিভেশন যেটা, সেইটা আমি খুব দেখতে পাইনি। তো এইটার প্রবলেমটা কি হয় যে এইটা তো হচ্ছে ধর মেন কার্ভ যেটা এই ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। এই ওয়েন্স লটা এই স্মল ল্যামডার জন্য, ল্যামডা যখন স্মল তখন এটা পারফেক্টলি ম্যাচ করে যায়, কিন্তু প্রবলেমটা হয় ল্যামডাটা যখন বড় হয়ে যায়। ল্যামডা যখন বড় হয়ে যায়, যেহেতু এখানে λ⁵ আছে, তাহলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি ডিকে করে যায়। এক্সপেরিমেন্টালি যে ধরনের ডিকে দেখা যাচ্ছে তার থেকে বেশি তাড়াতাড়ি ডিকে করে যাচ্ছে। স্মল ওয়েভলেন্থে মিলছে, কিন্তু ল্যামডাটা যখন বড় হয়ে যাচ্ছে, ল্যামডা যখন বড় হয়ে যাচ্ছে তখন আর এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলছে না। তার জন্য এই লটা স্মল ল্যামডার জন্য ঠিক আছে, কিন্তু হায়ার ল্যামডাতে গিয়ে এইটা ফেল করে যায়। কিন্তু আমার এমন একটা ফর্মুলা চাই যেটা কিনা সমস্ত ল্যামডাতে কনসিস্টেন্ট হবে। তারপর যিনি মানে যে বিজ্ঞানীর ব্যাখ্যা করলেন এটা হচ্ছে রেলে জিন্স।
র্যালে জিন্স দুজনে কি বললেন যে এটা এখানে একটা প্রথমে অ্যাপ্রক্সিমেশন নিলেন। কি ধরলেন যে এই যে ব্ল্যাক বডিটা আছে, এবং এই ব্ল্যাক বডির যে ভেতরে যে পার্টিকেল গুলো আছে, যে অ্যাটম গুলো আছে, এই অ্যাটম গুলো সিম্পল হারমোনিক অসিলেশন ফর্ম করছে। এবং এই সিম্পল হারমোনিক অসিলেশন ফর্ম করার জন্য এরা এনার্জি রিলিজ করছে। এই সিম্পল এদের মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। তো একটা এবং এখানে যে এনার্জি, তাহলে একটা সিম্পল হারমোনিক অসিলেশন পার্টিকেল এক্সিকিউট করছে, তখন তার এনার্জি, যে এনার্জিতে একটা কাইনেটিক এনার্জি আছে হাফ এম ভি স্কোয়ার, আর একটা পোটেনশিয়াল এনার্জি আছে যাচ্ছে হাফ এম এক্স স্কোয়ার। এবং এই যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এদের যে এভারেজ ভ্যালু, সেই এভারেজ ভ্যালুটা এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার। হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ তো এটা ঠিক। তো এই যে এনার্জি গুলোর যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, এগুলোর যে এভারেজ ভ্যালু, সেইটা উনি নিলেন যে ইকুইপার্টিশন থিওরেম, এনার্জির যে ইকুইপার্টিশন থিওরেম আছে সেইখান থেকে উনি এইটা নিলেন যে প্রত্যেকটা যে এনার্জিতে যে প্রত্যেকটা স্কোয়ার টার্ম আছে, প্রত্যেকটা স্কোয়ার কন্ট্রিবিউশনের জন্য এনার্জিতে হাফ কেটি করে এনার্জি আসবে। তো যদি কাইনেটিক এনার্জির এভারেজ ভ্যালু যদি হয় ইকুইপার্টিশন থিওরেম অনুযায়ী, সেটা হবে হাফ কেবিটি, সেই পার্টিকেল যদি টি টেম্পারেচারে থাকে। এবং এই পোটেনশিয়াল এনার্জি এর যে এক্সপেকটেশন ভ্যালু, এভারেজ ভ্যালু, এক্সপেকটেশন ভ্যালু বলবো না, এভারেজ ভ্যালু, সেটা হবে হাফ কেবিটি। তাহলে টোটাল যে এনার্জি, টোটাল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু, সেটা এই দুটো সাম হবে, সেইটা হয়ে যাচ্ছে কেবিটি। তাহলে আমরা এখানে যেটা পেলাম যে পার্টিকেলের এভারেজ এনার্জি পেলাম। তাহলে আমি যদি টোটাল এনার্জিটা পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে যে টোটাল এনার্জি, এভারেজ এনার্জি ইনটু এই যে আমি আগে যেটা বললাম যে এই ব্ল্যাক বডি, এই যে চেম্বারের মধ্যে একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করছে। তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে কতগুলো স্ট্যান্ডিং ওয়েভ আছে আমাকে সেইটা দরকার। আমি যদি এই এভারেজ, এবং আমি এইটাকে অ্যাপ্রক্সিমেশন করছি যে এই যে বিভিন্ন স্ট্যান্ডিং ওয়েভ, সেগুলোই হারমোনিক অসিলেটর গুলোর জন্য জেনারেট হচ্ছে, এবং হারমোনিক অসিলেটর গুলো যে এনার্জিটা রিলিজ করছে সেই এনার্জিটাই ওই স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে থাকবে, সেটা হচ্ছে কেবিটি। তাহলে আমার এভারেজ এনার্জি পেয়ে গেছি, এবং নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভ কতগুলো আছে সেটা যদি আমি এবার এর সঙ্গে গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে টোটাল এনার্জিটা কত সেই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য। তো উনি যেটা নিলেন যে নাম্বার অফ ইনটু ধর এন অফ ল্যামডা, যে নাম্বার অফ মোটস, নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভ, যেটার ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা, নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভ, যেটাকে আমরা মোড বলি, নাম্বার অফ মোডস হ্যাভিং ওয়েভলেন্থ ল্যামডা। তো এইটা যেটা মানে এটা স্ট্যাটিস্টিক্যালি বের করা যায়, স্পেস যে ভলিউম সেখান থেকে এটা বের করা যায় যে এন ল্যামডা ডি ল্যামডা, যে ল্যামডা টু ডি ল্যামডার মধ্যে নাম্বার অফ মোডস, নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভ, সেইটা হয় 8 পাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। এটা মানেটা কি যে ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা এর মধ্যে এতগুলো স্ট্যান্ডিং ওয়েভ আছে বা এতগুলো মোডস আছে। তার আমি টোটাল এনার্জিটা পাওয়ার জন্য ল্যামডা ই ল্যামডা ডি ল্যামডা এভারেজ এনার্জি ইন্টু এন ল্যামডা ডি ল্যামডা। তো এখানে যে প্রত্যেকটা যে ল্যামডা সেইগুলোর জন্য যে এভারেজ এনার্জি সেইটা কনস্ট্যান্ট এখানে, কিন্তু নাম্বার অফ মোডস, ধর গ্রিন লাইটের জন্য যে নাম্বার অফ মোডস থাকবে, নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভ থাকবে, ব্লুর জন্য কিন্তু সেই নাম্বার অফ থাকবে না, সেটা এখান থেকে
মানে সে এটাই বলছে, এই ফর্মুলাটা সেইটা বলছে যে নাম্বার অফ মোডসটা ভ্যারি করবে, কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডিং ওয়েভের যে এভারেজ এনার্জি সেইটা ফিক্সড, সেইটা কোনোভাবে এই ল্যামডার উপর ডিপেন্ড করছে না। এইটা এইখানে একটা মানে লুপ হোল বলা যেতে পারে। ই ল্যামডা ডি ল্যামডা সেইটা তাহলে হয়ে যাবে যে 8 পাই ল্যামডা টু দি পাওয়ার 4 কেবিটি ডি ল্যামডা, ই ল্যামডা ডি ল্যামডা। এটা হচ্ছে জেন্স রেলে জিন্স ফর্মুলা এটা। কিন্তু এইখানে একটা জিনিস দেখ যে যদি ল্যামডাটা খুব ছোট হয়, ল্যামডা যদি খুব ছোট হয় তাহলে এই যে এনার্জির ভ্যালুটা সেটা পুরো ব্লো আপ করে যাবে। তো কিন্তু আগেরটা কেন হচ্ছিল না, আগেরটাই ইউ টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালি ডিকে ছিল, তো তাই জন্য এটা একটা রেস্ট্রিক্ট করে দিচ্ছিল, কিন্তু এখানে সেটা নেই। তাই জন্য কি হবে যে ল্যামডাটা ইফ ল্যামডা ভেরি স্মল যদি হয় তাহলে ই ল্যামডা টেন্স টু ইনফিনিটি, কিন্তু সেটা তো আমরা দেখছি না, আমরা তো কার্ভে যেটা দেখতে পাচ্ছি না। যখন ল্যামডাটা অনেক ছোট হচ্ছে তখন এনার্জিটা ডিক্রিজ করছে। তো এই যে ফেনোমেননটা যে ল্যামডাটা যদি অনেক ছোট হয় বা ফ্রিকোয়েন্সিটা অনেক বড় হয় তাহলে এনার্জিটা বেড়ে যাচ্ছে, এনার্জি মানে ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এবং ল্যামডাটা স্মল মানে হচ্ছে ভিজিবল, তারপর আল্ট্রাভায়োলেট, তাই জন্য মানে আল্ট্রাভায়োলেটের যে রেঞ্জটা সেইখান থেকে এই জিনিসটা দেখতে পাওয়া যায়, তাই জন্য এটা বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। এইটা হচ্ছে আসল কার্ভ, যেটা অবজার্ভ করা যায় এক্সপেরিমেন্টালি, যেটা অবজার্ভ করা গেছে। কিন্তু র্যালে জিন্সের যে ফর্মুলাটা সেইটা যখন ল্যামডাটা ছিল তখন তো ওটা ইনফিনিট চলে যাবে, কিন্তু এটা ল্যামডা যখন বড় তখন কিন্তু এইটা খুব পারফেক্টলি ম্যাচ করে। এইভাবে যে আর যে ল বা যে ফর্মুলা সেটা ল্যামডাটা যখন বড়, ল্যামডা যখন হাই তখন এটা ম্যাচ করে, কিন্তু ল্যামডা যখন ছোট হয় তখন এটা ম্যাচ করে না, এনার্জিটা ব্লো আপ করে যায়, যেটাকে আমরা বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তো এইগুলো মনে রাখার সব থেকে সহজ উপায় যে কোন বিজ্ঞানী কি অ্যাজাম্পশনটা নিয়েছেন সেইখান থেকে সেটা যদি মনে রাখিস তাহলে ডেরিভেশন গুলো করতে সুবিধা। ডেরিভেশন তোদের নেই, সিলেবাসে বলা আছে ডেরিভেশন নেই, জাস্ট কিভাবে আসছে সেটা দেখানোর জন্য ডেরিভেশনটা করছি। তো এটা হলো র্যালে জিন্সের। তারপরে যেটা আসছে যে প্ল্যাঙ্ক দিলেন যে প্ল্যাঙ্ক হাইপোথিসিস। প্ল্যাঙ্কের হাইপোথিসিস ডেরিভেশন তোদের সিলেবাসে বলা আছে যে দরকার নেই, কিন্তু আমি করাবো, কিন্তু সেটা আজকের নয়, পরের দিন যেদিন নেক্সট ক্লাস হবে তখন করো। আজকে জাস্ট মানে কি বেসিক অ্যাজাম্পশন সেইটা বলছি, তাহলে তোরা এটার সঙ্গে একাজটা হতে পারিস। যে উনি যেটা নিলেন যে এখানেও উনি নিলেন যে আর যে অ্যাটম গুলো আছে, আচ্ছা বল এই পর্যন্ত আর কোনো কোনো প্রবলেম আছে তোদের, কোনো কোশ্চেন? না। না। আচ্ছা আচ্ছা, প্ল্যাঙ্ক যেটা নিলেন যে উনিও ধরলেন যে ব্ল্যাক বডি সিস্টেম সেইখানে যে অ্যাটম গুলো আছে সেগুলো লিনিয়ার হারমোনিক অসিলেশন সেইটা পারফর্ম করছে, সেখানেও হারমোনিক অসিলেশন হচ্ছে। কিন্তু আগে র্যালে জিন্স যেটা নিয়েছিলেন যে এনার্জিটা কন্টিনিউয়াস কেবিটি, এখানে উনি নিলেন যে এই এনার্জিটা হারমোনিক অসিলেশনগুলোর এনার্জি ডিসক্রিট, এনার্জিটা কিভাবে ভ্যারি করবে, যে এনার্জিটা এইরকম হবে যে এনার্জিটা একটা এইচ নিউ, এইটাকে বলা হয় যে কোয়ান্টা, যে এই অ্যামাউন্ট অফ এনার্জি এইচ নিউ কোয়ান্টা অফ এনার্জি, সেই হারমোনিক অসিলেশন যেগুলো হচ্ছে, হারমোনিক অসিলেটর যেগুলো আছেন সেটা যদি এনার্জি যদি নেয়
তাহলে কি করবে যে এই এইচ নিউর মাল্টিপল হিসেবে নেবে, যে n ইজ ইকাল টু 0 1 2 3 4 এইভাবে, যে এই এইচ নিউ হয়তো একটা এইচ নিউ নিল, দুটো এইচ নিউ নিল বা তিনটে, এইভাবে ডিসক্রিট হিসেবে নেবে, ইন্টিজার মাল্টিপল হিসেবে নেবে। ধর কোন একটা হারমোনিক অসিলেটর n ইজ ইকাল টু 0 1 2 3। তো এই হারমোনিক অসিলেটরটা যখন n ইজ ইকাল টু 0 থেকে যদি n ইজ ইকাল টু 2 এ যায়, তাহলে সে এই এইচ নিউ এবং এই স্পেসিং গুলো হচ্ছে এইচ নিউ, সে এই এইচ নিউ অ্যামাউন্ট অফ কোয়ান্টা অফ এনার্জি, সে তাহলে এই দুটো কোয়ান্টা নেবে। মানে এটাকে বলা হচ্ছে যে এনার্জি প্যাকেট, কোয়ান্টা অফ এনার্জি এইগুলোকে বলা হচ্ছে এনার্জির প্যাকেট হিসেবে ধরা হচ্ছে। এবং সে যদি এই 0 থেকে 2 তে যায়, তাহলে সে এই দুটো প্যাকেট এনার্জি সে অ্যাবজর্ব করে n ইজ ইকাল টু 2 তে যাবে। তাহলে সেখানে গেলে তার E2 ইজ ইকাল টু 2H নিউ এইটা হবে। তাহলে কোনো একটা হারমোনিক অসিলেটর সে n ইজ ইকাল টু 3 তে আছে, সে যদি এখান থেকে গ্রাউন্ড স্টেটে যদি চলে আসে, n ইজ ইকাল টু 0 তে আসে, তাহলে সে এই এইচ নিউ অ্যামাউন্টের যে কোয়ান্টা অফ এনার্জি, সে এরকম তিনটে কোয়ান্টা রিলিজ করবে। সে যদি এমিশন করে এরকম তিনটে কোয়ান্টা রিলিজ করবে, যে সে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো রিলিজ করছে, সেই এনার্জি গুলোর সেই ওয়েভ গুলোর যে এনার্জি সেইগুলো কোয়ান্টাইজড হবে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি কোয়ান্টাইজড। কিন্তু এখানে কিন্তু এখনো পার্টিকেল নেচারটা আসেনি, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোয়ান্টাইজ, তার এনার্জি ডিসক্রিট, সেই কনসেপ্টটা এখানে আসছে, কিন্তু পার্টিকেল নেচারটা এখনো আসেনি। তো এনার্জি, কোয়ান্টা অফ এনার্জি or packet of energy, উনি এই মানে ডিসক্রিটাইজেশন অফ এনার্জি এবং সেইটা হলো, এবং এই যে ইন্টিজার মাল্টিপল, এইভাবে উনি এটাকে ধরলেন। তো এখানে যে এইচ, সেটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং এইটা যখন উনি ওই এক্সপেরিমেন্টাল ডেটাতে ফিট করেছেন, সেখান থেকে এটা পাওয়া যাচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। আর আরেকটা যেটা হচ্ছে যে রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটা হচ্ছে h/2π, এইটা মানে হায়ার কোয়ান্টাম মেকানিক্সে এইটাই বেশি ইউজ করা হয়, তার ভ্যালু হচ্ছে 1.05 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। তো এইটা হচ্ছে প্ল্যাঙ্কের হাইপোথিসিস, যে এনার্জিটা কোয়ান্টাইজেশন হচ্ছে, এবং যে সিম্পল হারমোনিক অসিলেশন হচ্ছে সেটা কন্টিনিউয়াস এনার্জি নিতে পারবে না, সেটা ডিসক্রিট অফ এনার্জি নেবে। উনি এইভাবে এটাকে মডেল করলেন। সিম্পলি হারমোনিক অসিলেশন সেটা থাকলো, কিন্তু এনার্জিটা এখন ডিসক্রিটাইজ হয়ে গেল, এবং এনার্জি ইন আ ফর্ম অফ প্যাকেট, সেইভাবে এনার্জিটা অ্যাবজর্ব হবে বা রিলিজ হবে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট। বল কারো কোনো ডাউট বা কোনো কিছু? না। তো উনি এইটা ধরলেন, এবং এখানে উনি যেটা নিলেন যে আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমরা যদি ওই এটা ফাংশনটা কি হবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমার মেন গোল হবে, এক হচ্ছে যে এভারেজ এনার্জি কত, সেটা বের করতে হবে, এভারেজ কত, আর বের করতে হবে যে আমি যেহেতু এই যে সিম্পল হারমোনিক অসিলেশন ধরলাম, এবং এখানে যেহেতু এবার তাহলে কতগুলো পার্টিকেল কোন এনার্জি স্টেটে আছে সেইটা আমাকে বের করতে হবে। তো উনি যেটা করলেন, যে কতগুলো পার্টিকেল কোন এনার্জি স্টেটে থাকবে সেইটা উনি নিলেন এমবি ডিস্ট্রিবিউশন থেকে, যে n ইন্টু n নট ইজ ইকুয়াল টু মাইনাস en/kBT। যে যদি আমার কাছে টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি n নট থাকে, তাহলে এবং আমি যদি en এই লেভেলের যদি কতগুলো পার্টিকেল আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করলেন উনি। তো এইটা হচ্ছে ক্লাসিক্যাল ফর্মুলা।
কিন্তু এইটা হচ্ছে কোয়ান্টাম ফর্মুলা। তাই জন্য এই প্ল্যাঙ্কের যে ফর্মুলেশন সেটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল আর মানে পুরো ক্লাসিক্যাল নয়, পুরো কোয়ান্টাম নয়, তাই জন্য এটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। তো এইখান থেকে যে এভারেজ এনার্জি যেটা বেরোয় সেটা হচ্ছে এইচ নিউ বাই, ডেরিভেশনটা আমি পরের ক্লাসে করাবো, কেবিটি -1। আর এখানে এই যে ক্লাসিক্যাল যে কতগুলো পার্টিকেল সেইটা নেওয়া হয়েছে, এবং এইখানে যে এটা তো হলো পার্টিকেলের কতগুলো পার্টিকেল কোন এনার্জিতে আছে, সেইখান থেকে আমরা এই এভারেজ এনার্জিটা বের করতে এই ফর্মুলাটা কাজে লাগবে। কিন্তু এনার্জিটা যখন রিলিজ হচ্ছে, তো এই যে ব্ল্যাক বডির মধ্যে সেই যে রিলিজ করলো সেটা কি সাস্টেন করবে, সেই স্ট্যান্ডিং ওয়েভটা সেটা কি সাস্টেন করবে, সেইটা উনি আগের যে ফর্মুলাটা ছিল সেইখান থেকে রাখলেন, যে 8π CQ ইন্টু ডি নিউ। যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা স্ট্যান্ডিং ওয়েভ হিসেবে ওই ব্ল্যাক বডি চেম্বারের মধ্যে আছে, তাহলে কতগুলো কোন ফ্রিকোয়েন্সির বা কোন ওয়েভলেন্থের স্ট্যান্ডিং ওয়েভ কতগুলো আছে, সেইটা ওই আগের যে ফর্মুলাটা সেখান থেকে উনি নিলেন। তো নিয়ে যে পুরো ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে ই নিউ ডি নিউ 8πh কিউব CQ বাই এইচ নিউ বাই কেবিটি -1। এবং এটাকে যদি আমি ল্যামডার টার্মে লিখি, 8πhc বাই lambda to the power 5 hc by lambda kbt -1 d lambda। এবং এইটা দেখা যাচ্ছে যে এইটা আসল যে কার্ভটা আছে সেই কার্ভটার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তো যখন যেই ফর্মুলাটা মিলে যাবে সেটাই সাকসেস। তো কি এখানে উনি পুরো কিন্তু যে ফোটন পার্টিকেল ওয়েভের যে পার্টিকেল নেচার যেটা পরবর্তীকালে আইনস্টাইন ইন্ট্রোডিউস করলেন, সেটা একটা কোয়ান্টাম পার্টিকেল, কিন্তু উনি ক্লাসিক্যাল ধরেও সেই রেজাল্টটা পেলেন। কিন্তু পরে যখন আমরা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন দেখবো, সেটা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যালি ফর্মুলেট করা, সেইটা এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন সেটা এইটাকে পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যালি ডেসক্রাইব করছে। কিন্তু এখানে উনি সেমি ক্লাসিক্যাল ধরেও রেজাল্টটা ঠিকঠাক পাচ্ছেন। তো এই ফর্মুলাটা কি করে আসছে, যদিও সিলেবাসে বলা আছে ডেরিভেশন ইজ নট রিকোয়ার্ড, তাও আমি ডেরিভেশনটা পরের ক্লাসে করাবো। তো এখানে যেটা মেন যে কনসেপ্ট প্ল্যাঙ্ক হাইপোথিসিস, যে এখানে যে সিম্পল হার্মোনিক অসিলেটর যেগুলো আছে সেগুলো যে এনার্জি যে অ্যাবজর্ব করছে বা এনার্জি রিলিজ করছে, সেই এনার্জিটা কোয়ান্টাইজড, এবং একটা এইচ নিউ যে ধর সে হচ্ছে গ্রিন লাইট অ্যাবজর্ব করছে, তাহলে যে গ্রিন লাইটের একটা ফোটন, দুটো ফোটন, তিনটে ফোটন এইভাবে সে অ্যাবজর্ব করবে। যদি রেড লাইট করে তাহলে সেই যে কোয়ান্টা এইচ নিউ তার ওরকম 1 2 3 4 এইভাবে সেটা অ্যাবজর্ব করবে। 1.5 2.5 বা হাফ 3/4 এইভাবে সে অ্যাবজর্ব করবে না। এইভাবে করলে তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যেটা যে যখন এভারেজ এনার্জিটা ক্যালকুলেট করতে হবে, তখন আমার দরকার যে কতগুলো পার্টিকেল কোন এনার্জি স্টেটে আছে, সেইটা উনি নিলেন যে এমবি ডিস্ট্রিবিউশন থেকে, এবং সেখান থেকে যে এভারেজ এনার্জি সেটা ক্যালকুলেট করলেন, এবং যে স্ট্যান্ডিং ওয়েভ কতগুলো স্ট্যান্ডিং ওয়েভ আছে সেইটা উনি যে এটা ক্লাসিক্যাল রেজাল্ট এবং কোয়ান্টাম রেজাল্ট এইটাই রিপ্রোডিউস হয়। তো উনি এইটা নিলেন এবং এই দুটো মাল্টিপ্লিকেশন করলে আমরা ফাইনালি প্ল্যাঙ্ক যে ফর্মুলা, প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য ফর্মুলা সেইটা পাই, এবং সেইটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করে। এবং আমরা এই পরবর্তীকালে দেখবো যে এই প্ল্যাঙ্ক রেজাল্ট আমরা যেটা বলছি এটা খুব ভালোভাবে ম্যাচ করছে
তাহলে এর যদি আমরা অ্যাপ্রক্সিমেশন নেই, যে ল্যামডা স্মলের জন্য যদি আমরা অ্যাপ্রক্সিমেশন নিই, তাহলে আমাদের ওয়াইন্স লটা পাওয়ার কথা। এবং এটা যদি আমরা হাই ওয়েভলেন্থের জন্য ওটা আমরা যদি এর অ্যাপ্রক্সিমেশনটা নেই, তাহলে এটা র্যালে জিন্স ফর্মুলা রিপ্রোডিউস করার কথা। যদি সেইগুলো রিপ্রোডিউস করতে পারে তাহলে আমরা বলবো হ্যাঁ এই ফর্মুলাটা ঠিক আছে। তো সেই রিপ্রোডিউশনটা যার কি করে হচ্ছে সেটা আমরা পরের ক্লাসে দেখবো, এর ডেরিভেশন এবং ওইগুলো কি করে রিপ্রোডিউস করা যায়। বল কারো কোনো যদি ডাউট থাকে। বা কোনো পার্টটা যদি আরেকবার বলতে হয় যদি বুঝতে না পারিস। হ্যালো, বুঝতে পেরেছি। এর ডেরিভেশনটা করলে হয়তো আর একটু ক্লিয়ার হবে যে মানে এই ফর্মুলাটা কি করে আসছে, বা মানে এইটার ক্ষেত্রে যেমন রিয়েলাইজেশনটা হলো, এই যে রিয়েলাইজেন্স এর ক্ষেত্রে কিভাবে এই ফর্মুলাটা আসছে ওটা যখন করবো তখন আর একটু বেশি ক্লিয়ার হবে। তো এখন তোরা একটা কর যে জেডলি থেকে এই ফার্স্ট পার্টটা যে মানে অ্যাজাম্পশন গুলো কি কি বা এইগুলো একটু পর, বা এইগুলো একটু পর পড়লে ওটা এই বেসিকটা ক্লিয়ার হবে। তারপরে ফুল ডেরিভেশনটা পরে করবে। ঠিক আছে, আর যদি কোনো না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি।